Good evening, everyone. We are getting online in just 1 minute. I'm doing some settings here, and till the time we get online, you can just give you a like in that in this particular link. That will be very helpful. Thank you. And please ask others to join fast. Sorry, একটু technical. Just 1 minute. Okay, has everyone joined? তো বাবা এটা কে? ওকে, আদিত্য বল, আনন্দ দাস, রোশনি গুড ইভিনিং। অনেকবার বলেছো বাবা রোশনি গুড ইভিনিং। গুড ইভিনিং রোশনি। প্রকাশ চক্রবর্তী গুড ইভিনিং। রকি রয়, আদিত্য বল, প্রদীপ্ত। আদিত্য জাস্ট গেট আউট অফ দ্য ক্লাস। চন্দ্রিকা কুন্ডু, চন্দ্রিকা গুড ইভিনিং। শুভলীনা, এশা and Mahashweta, then Vishakha, Utsav, Sandeep, Shovik, Ishita, Abu Said. আচ্ছা যারাই আসুক না কেন, good evening everyone. We are going to have a very important class today. সেটা হলো যে স্বাধীনতা পরবর্তী যেটা ভারত ছিল, আমরা নর্মালি বেসিক্যালি 1980s অবধি পড়িয়েছি, sorry 1970s অবধি পড়েছি, and we had also started a little bit about Indira Gandhi যে যুগটা ছিল। So Indira Gandhi যুগে why it is so important or why it is most important, because এটাকে সব থেকে ইম্পর্টেন্ট এই কারণে মানা হয় বিকজ ইন্দিরা গান্ধী ওয়াজ দ্য ওয়ান যার সময় ভারতের পলিটিক্সটা সব থেকে বেশি চেঞ্জেসের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যানাদার পার্সন অ্যাজ ওয়েল, পিভি নরসিমহা রাও, দ্যাট ওয়াজ ইন 1990s এর পরে। সো একদম ইন্ডিপেন্ডেন্সের পরে যার যেই সময় সব থেকে বেশি ইম্পর্টেন্ট চেঞ্জেস হয়েছে, গুড ইভিনিং হৈমন্তী, সেটা হলো যে এই ইন্দিরা গান্ধীর সময়টা। তো আমরা মোটামুটি একটু স্টার্ট করে ফেলেছিলাম আজকে। ওয়াই ইজ দিস ক্লাস ইম্পর্টেন্ট? বিকজ উই আর গোয়িং টু ডিল ইন ডিটেলস উইথ দ্য খালিস্তান মুভমেন্ট, অপারেশন ব্লু স্টার অপারেশন, খালিস্তান মুভমেন্ট, শিখদের যে রিভোল্টটা হয়েছিল, অ্যান্ড দ্য ডেথ অফ ইন্দিরা গান্ধী, দ্য অ্যাসাসিনেশন অফ ইন্দিরা গান্ধী রাদার।
and all the changes that happened ওই particular জায়গাটা যদি দেখা যায়, that is from 1970s to 1984 when she was killed in October, ওই টোটাল জায়গাটা কিন্তু ইন্ডিয়ার সব থেকে বেশি চেঞ্জেস হয়েছে, and we will discuss about this one by one. যারা আমাকে গুড ইভিনিং সাগর, সো আমি সৌম্যা সিল আমার নাম, অ্যান্ড আমি WBCS অফিসার, যে প্ল্যাটফর্মে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছে। আমি WBCS 2014 and 16 দিই, অ্যান্ড বোথ অফ দিস আই গট সেপারেট ডিপার্টমেন্টস। সার্ভিস জয়েন করি জানুয়ারি 2017। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কিছু হবিস আছে উইচ ইউ ক্যান ইজিলি সি ইন মাই সোশ্যাল মিডিয়া প্রোফাইল। আর তোমরা আমাকে আনএকাডেমিতে এখানে ফলো করতে পারো, সো প্লিজ ফলো মি for more updates and interesting classes like this. এবং তোমরা যদি এখন আপাতত কোনো ইয়ে চলছে না, but if you wish to take a discount you can use my code Soumya10. This is what I believe, and sorry, this is extremely sorry, এটা আগের একটা ইয়ে ছিল, I was not able to change it. So apart from that, there is also one Unacademy Lite for WBPSC subscription, that is আগে যেটা 199 rupees ছিল, এখন it has been changed to 159. তো Unacademy Lite-টা কি, এটা হলো যে তোমরা যারা ধরো সাবস্ক্রিপশন নিচ্ছ না প্লাসের, বা ধরো যাদের তোমাদের আর্থিক একটু প্রবলেম আছে, তারা কি করতে পারো, তারা Unacademy Lite নিয়ে টোটাল 34 ফুল লেন্থ টেস্ট, মানে 34 ফুল লেন্থ মক টেস্ট তোমরা দিতে পারো। এবং এটা কত দিনের জন্য ভ্যালিড, এটা 6 মান্থসের জন্য ভ্যালিড। দ্য টোটাল অ্যামাউন্ট ইজ অনলি রুপিস 159, ঠিক আছে, অনলি রুপিস 159। আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, আমি যেই চ্যানেলটা এখন নিচ্ছি সেই চ্যানেলটার নাম আনএকাডেমি বাংলা, এবং এই চ্যানেলটাতেই কিন্তু তোমাদের সব এডুকেটার্সরা এখন থেকে ক্লাস নেবেন। আগের চ্যানেলটায় আমরা জাস্ট একটা দুটো ক্লাস নেবো, সো দ্যাট ওই চ্যানেলটা থেকে এই চ্যানেলটায় আনা যায়। তোমরা তাড়াতাড়ি করে এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখো, দ্যাট ইজ আনএকাডেমি বাংলা, কারণ এখানেই কিন্তু সব এডুকেটার্সরা পরবর্তীকালে ক্লাস নেবেন, মানে ইনফ্যাক্ট এখনও ক্লাস নিচ্ছেন। These are the steps to buy Unacademy Live subscription. So ওখানে গিয়ে তোমাদের প্রথমে চয়েস করতে হবে WBPSC, তারপরে you have to choose either whether it is English or Bengali. So তোমরা যদি ইংলিশ চয়েস করো, তারপরে তোমাদের যখনই তোমরা টেস্টটা স্টার্ট করতে যাবে তখনই তোমাদের একটা সাবস্ক্রিপশনের প্রম্পট আসবে, সেটাকে ক্লিক করলে তোমরা বেসিক্যালি প্লাস তো নেবে না। তো দু ধরনের সাবস্ক্রিপশন আছে, একটা হলো প্লাস সাবস্ক্রিপশন, স্পেশাল ক্লাসের জন্য কোনো সাবস্ক্রিপশন নেই। একটা হলো লাইট সাবস্ক্রিপশন, মানে এটা হলো বেসিক্যালি টেস্টের জন্য, মক টেস্টের জন্য, ঠিক আছে। আর সবাই প্লিজ ক্লাসটাকে, থ্যাংক ইউ সো মাচ সাগর, সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও, বিকজ দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড রুপিস 33 পার মান্থে ফর 6 মান্থস তোমরা এটা করতে পারবে। প্লাস যেহেতু তোমরা স্পেশাল ক্লাস করো, কি হয়, তো তোমাদের অ্যাকাউন্টে অনেক কয়েন্স জমে যায়, সেই কয়েন্সগুলোকেও কিন্তু তোমরা রিডিম করাতে পারবে। সো দেখো এখানে যেমন যে সাবস্ক্রিপশন নিয়েছে সে রুপিস 19, তো তোমরা রুপিস 20, রুপিস 25 এরকম সেভ করতে পারো। সো খুবই কম অ্যামাউন্টে তোমরা কিন্তু এই সাবস্ক্রিপশনটা নিতে পারো। অক্টোবরে যে টেস্টগুলো আছে সেটা WBP অ্যান্ড দ্য জেনারেল কম্বাইন্ড এক্সামসের জন্য আছে October 23rd, অ্যান্ড WBPSCতে আছে হলো October 30th। প্লাস টেস্ট ফর দ্য লার্নার্স, যারা এখানে প্লাস সাবস্ক্রিপশন নিয়ে আছে, WBP অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামসের জন্য আছে October 16th, অ্যান্ড ফর দ্য WBPSC আছে October 16th অ্যান্ড October 30th। তাছাড়া WBPSC সেকশনের জন্য নোটস আছে, তো তোমরা যদি ধরো কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে তোমাদের প্রবলেম হচ্ছে কিন্তু সেটার আপাতত ক্লাস নেই, তো তোমরা ওই সেকশনে গিয়ে তোমরা কিন্তু এই নোটসগুলোকে অ্যাক্সেস করতে পারো, জাস্ট টু হ্যাভ অ্যান আইডিয়া। বা ধরো কোনো একটা ক্লাস তোমরা ধরো আমি কিছু একটা পড়াচ্ছি, সেটার ব্যাপারে তোমরা কিছু জানো না, তো ওখানে গিয়ে ওই পার্টিকুলার নোটসটা তোমরা অ্যাক্সেস করে দেন ইউ ক্যান রিড দ্যাট নোটস অ্যান্ড কাম টু মাই ক্লাস। আনএকাডেমিতে আমি ইতিমধ্যে এই কোর্সগুলো নিয়েছি প্লাসে, তো তোমরা এগুলোকে দেখতে পারো। অ্যান্ড টেলিগ্রাম আছে, ইয়েস আমার টেলিগ্রাম আছে, আই এম অলসো দেয়ার অন টেলিগ্রাম, Soumya ম্যাম ক্লাস WBCS। তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, এবং সেটা আনএকাডেমি অ্যাপ্রুভ। তোমরা ওখান থেকে কিন্তু, ওখানে আমি শুধু আনএকাডেমির ক্লাসেসই শেয়ার করি, সো ইউ ক্যান অলসো গেট নলেজ অ্যাবাউট আমার কখন ক্লাস নিচ্ছি, কখন ক্লাস রিস্কেডিউল করছি, কোনো ক্লাস যদি ক্যান্সেল হয় এটসেট্রা, ঠিক আছে। এখন আমি একটা করলাম, এখন বেসিক্যালি আই মিন দিস ব্যাচ ক্লাস, সো তোমরা প্লাস তোমরা আমার আনএকাডেমি কমিউনিটিতেও জয়েন করতে পারো, এন্ড ইউ ক্যান স্টে আপডেটেড উইথ এভরিথিং। স্পেশাল ক্লাস ফিচার্স অ্যান্ড প্লাস ক্লাস ফিচার্স তোমরা দেখতেই পাচ্ছ। তো এই মেটেরিয়াল যদি স্পেশাল ক্লাস বা ফ্রি ক্লাসে হয়, তো অবভিয়াসলি প্লাস ক্লাসের উইল হ্যাভ আ কমপ্লিট সিলেবাস কভারেজ, অনেক প্র্যাকটিস টেস্ট, ডাইরেক্ট ইন্টারাকশন করতে পারবে আমার সাথে এটসেট্রা। Okay, so everyone I guess is ready, so we can start the class। যেহেতু এটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া আমি পড়াচ্ছি, which is also very important, এবং দেখো এখন কিন্তু তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামসে তোমরা যদি আইবির এক্সাম দাও, তোমরা যদি সেন্ট্রাল এক্সাম দাও, তোমরা যদি CGL এক্সাম দাও, WBPSC এক্সাম দাও, এনি এক্সামে কিন্তু ছোট ছোট করে এরকম পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া অবভিয়াসলি আসছে। Post independence India not only history but it also forms very important in economics, it forms very important in polity,
আমি কিন্তু এই তিনটে একসাথে মিলিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? সো কি হয়েছিল পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া থেকে, হিস্ট্রিতে কোয়েশ্চেন আসতে পারে, ইকোনমিক্সের কোয়েশ্চেন আসতে পারে, পলিটিতে কোয়েশ্চেন আসতে পারে, বিকজ অল দিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস এগুলো পলিটির পার্ট, all the economic reforms that have been taken by the leaders of post independence India, এটা শুধু তাই না, পলিটিতে যে স্টেট অর্গানাইজেশনগুলো হয়েছিল সেগুলো, তাছাড়া হিস্ট্রি তো আছে। সো এই তিনটে সাবজেক্টে কিন্তু তোমাদের একটা জায়গায় কভার আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো 1947-এ তো এভরিবডি ইজ রেডি, ক্যান ইউ প্লিজ আমাকে জাস্ট ইয়েস ম্যাম একটু রেসপন্ড করো সো দ্যাট আই ক্যান হ্যাভ। আর যারা যারা জয়েন করেছো, কল্যাণী আমি বাংলায় পড়াই না, আমি মাই মিডিয়াম ইজ ইংলিশ, বাট কারোর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করতে পারো, আই উইল ট্রাই টু এক্সপ্লেন। ওকে, আর যারা যারা আছে প্লিজ একটু লাইক দিয়ে দাও, তাহলে আমার সুবিধা হয়। আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং, সো যখন তোমরা ক্লাস করবে না তোমরা বুঝতে পারবে দ্যাট হাউ ইন্টারেস্টিং ইট ইজ। মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো ধরো আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখনও আমি নিজে এতটা ইন্টিগ্রেটেড ছিলাম না, ভাষা ভাষা জিনিসগুলো জানতাম, ঠিক আছে? হোয়াট ওয়ার দ্য রিজন ফর দ্য সিক রাইটস, হোয়াট ওয়ার দ্য রিজন সরি ফর দ্য অ্যান্টি শিখ রাইটস, হোয়াট ইজ দ্য রিজন ফর এই যে এতগুলো ফ্যাকশনিজম হচ্ছে ইন্ডিয়াতে ডিফারেন্ট পার্টসে, সেটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সব জিনিসগুলো আমরা আজকে ডিসকাস করবো। অ্যান্ড আই হোপ ইউ উইল লাভ দ্য ক্লাস। সো প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও আর এই ক্লাসটাকে শেয়ার করা অ্যাজ মাচ অ্যাজ পসিবল সো দ্যাট আদার পিপল উইল অলসো গেট অ্যান অপরচুনিটি টু বি ইন দিস ক্লাস। সো তোমরা জানো বেসিক্যালি যখন 1947 হয়েছিল, কল্যাণী আই হ্যাভ নাথিং টু ডু, আই এম সরি ফর দ্যাট, কারণ আমার আবার আমি বাংলায় পড়াতে পারি না, আই এম সরি ফর দ্যাট। সো 1947-এ কি হয়েছিল, আর এখানে তো কোয়েশ্চেন আমি পড়াচ্ছি না, এটা একটা গল্প বলার মতো ক্লাস হিসেবে তুমি নাও, আশা করি তুমি বুঝতে পারবে, একটু মানে ধৈর্য সহকারে শোনো, এখানে কোনো কোয়েশ্চেন আনসার হচ্ছে না বা এখানে আমি তোমাদের কোনো প্রশ্ন ধরছি না, যেটাই লেখা আছে না কেন। আর কল্যাণী তুমি যদি WBCS দাও তোমাকে ইংলিশটা জানতেই হবে, ইউ হ্যাভ টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন ইংলিশ, বিকজ যদি তুমি WBCS-এ যাও তাহলে তুমি এরকমভাবে কী করে পাবে, isn't it? সো আমাদের যখন স্বাধীনতা হয়েছিল তখন আমাদের দেশের সামনে একটা খুব বড়, হ্যালো জাহাঙ্গীর, গুড ইভিনিং। বিশ্বজিৎ তুমি আমার ইয়েতে জয়েন করতে পারো, মাই আনএকাডেমি, যেটা আমার টেলিগ্রাম গ্রুপ আছে, মাই টেলিগ্রাম গ্রুপে সৌম্যা ম্যাম প্লাস WBCS, ওখানে তুমি যদি আমার কোডটা ইউজ করো, আবার বলছি মাই কোড ইজ Soumya10, SOUMYA Soumya10, এই কোডটা তুমি যদি ইউজ করো তাহলে ইউ ক্যান টেক আ সাবস্ক্রিপশন, ইউ উইল টেক আ প্লাস সাবস্ক্রিপশন অ্যান্ড আই ক্যান অলসো অ্যাড ইউ টু মাই হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টসের খেয়াল রাখার চেষ্টা করি, সো জাস্ট আ শর্ট অন দ্যাট। So now let us begin the class please, and okay, hello advanced months, welcome to my class. Hoimonti, good evening, welcome to my class. I hope you like the session because this is something very different, যেমন নেই সেখান থেকে একটু ডিফারেন্ট। তো আমাদের কিন্তু অনেক প্রবলেম ছিল এবং আমি আগের ক্লাসেও ডিসক্রাইব করেছি যে এক্স্যাক্টলি আফটার ইন্ডিপেন্ডেন্সে আমাদের দেশের মধ্যে কী কী প্রবলেম ছিল। একটা প্রবলেম ছিল যে আমাদের দেশের মধ্যে খাদ্য যেটা ছিল সেটা একেবারেই ছিল না। প্রথমে হলো যে যখন, এটা আমি ছোট্ট করে বলে দিই যারা নতুন বন্ধুরা এসছো, সেটা হলো যে যারা ব্রিটিশার্সরা আছে, যখন কলোনিয়াল ইন্ডিয়া ছিল, যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হয়নি, তখন কী ছিল, যখন ব্রিটিশার্স না, এনশিয়েন্ট ইন্ডিয়া বলো, মিডিয়েভাল ইন্ডিয়া বলো, পরে বলো, আমাদের সব থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস ছিল, একটা তো হলো এগ্রিকালচার, একটা হলো গিয়ে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তো হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, সো তোমরা জানো ব্রিটিশার্সরা এই হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিটাকে পুরো ডিসরাপ্টেড করে দিয়েছিল এবং ইন্ডিয়ার ইকোনমি ফলের জন্য এটা খুব খুব ইম্পর্টেন্ট। এগ্রিকালচারে পুরো ডিসরাপশন করে দিয়েছিল, কেন? কারণ ব্রিটিশার্সরা যেই দেশে এত শস্য শ্যামলা সুজলা সুফলা, সেই দেশ থেকে যেগুলো এগ্রিকালচারাল ক্রপস হতো, আবার এগ্রিকালচার হলো দুটো রকমের হয়, রাইট? একটা তো হলো ফুড ক্রপস হয়, একটা কি হয়, ক্যাশ ক্রপস হয়। ইন্ডিয়াতে বেসিক্যালি ফুড ক্রপস হতো, যেমন রাইস, হুইট, মিলেটস, পালসেস এটসেট্রা। সেখান থেকে ব্রিটিশার্সরা ইন্ডিয়াকে একটা ক্যাশ ক্রপসের হাব হিসেবে কনভার্ট করে দিল। কি করলো, ফুড ক্রপস যেগুলো ইন্ডিয়াতে হতো সেগুলো ব্রিটিশার্সরা খুব কম দামে জাস্ট লুটে নিত, জাস্ট এক্সপোর্ট করে দিত ইন ডিফারেন্ট কান্ট্রিজ, এবং সেই ফুড ক্রপসটাই কিন্তু বেস সার্ভ করেছে ফর ওয়ার্ল্ড ওয়ার 1 অ্যান্ড ফর ওয়ার্ল্ড ওয়ার 2, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়ারে ইন্ডিয়া থেকে ফুড ক্রপস গিয়ে বিভিন্ন দেশকে খাইয়েছে, কিন্তু আমাদের নিজেদের দেশের যারা লোকজন ছিল তাদের খাওয়ার মতো ক্ষমতা ছিল না, প্রথম কথা, ঠিক আছে? হ্যালো আদিত্য বল, গুড ইভিনিং। অ্যান্ড এবার প্লিজ একটু মন দাও প্লিজ। আর যেটা
ক্যাশ ক্রপস মানে কি, যেখান থেকে যে ক্রপসগুলোয় কোনো ফুডের কোনো ক্যারেক্টারিস্টিক্স নেই, যে ক্রপসগুলো দিয়ে আমার ক্যাশ আসবে, ঠিক আছে। যেমন কি হতে পারে, কটন হতে পারে, জুট হতে পারে, সুগার কেন হতে পারে। সুগার কেন কেন, কারণ চিনি ওখান থেকে ইউনো ইউ গেট ইট কনভার্টেড টু চিনি। কটন, ইন্ডিয়া সব থেকে মানে ব্রিটিশদের মেইন নিয়েই ছিল ইন্ডিয়াটাকে একটা কটন প্রডিউসিং রিজিয়নে কনভার্ট করবে। কেন? কারণ আমাদের দেশে যেই কটনগুলো প্রডিউস হতো সেগুলোই ব্রিটিশদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে টেক্সটাইল মিলসে যেত এবং সেখান থেকে খুব চিপ দামে জামা কাপড় প্রডিউসড হয়ে আবার ইন্ডিয়ার মার্কেটেই সেগুলো ফ্লাড হতো। তাহলে কি হচ্ছে, ইন্ডিয়ার ইকোনমি ডাউন হচ্ছে, ইন্ডিয়ার এগ্রিকালচার ডাউন হচ্ছে, ইন্ডিয়ার হ্যান্ডিক্রাফট তো অনেক আগেই উঠে গেছিলো। এবার যারা ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিতে যারা ইনভলভ ছিল তারা কি করলো, তারা এগ্রিকালচারে গেল। এবার ব্রিটিশার্সরা দুভাবে এগ্রিকালচারটাকে ডিসরাপ্ট করেছিল। একটা তো কি, একটা হলো ফুড ক্রপস থেকে ক্যাশ ক্রপসে কনভার্ট করা, আরেকটা হলো গিয়ে পার্মানেন্ট ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট। ঠিক আছে, এগ্রিকালচার তো অবভিয়াসলি দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হলো কী কী ক্রপস হচ্ছে, একটা হলো ল্যান্ডের কোয়ালিটি কী। তো ইন্ডিয়াতে কি হয়েছিল যে এই ডিফারেন্ট পার্মানেন্ট সেটেলমেন্ট হলো, রথবাড়ি সেটেলমেন্ট বলো বা মালবাড়ি সেটেলমেন্ট বলো, এইগুলোর জন্য কি হয়েছিল, ল্যান্ড রেভিনিউ পলিসিসগুলো এত বেশি বেড়ে গেছিলো যার জন্য দেওয়ার পেজেন্ট রিভেলিয়ন, দেওয়ার সিপাহি মিউটিনি, দেওয়ার মানে দেওয়ার নাথিং ইন ইন্ডিয়া টু বি, যেটা লোকের শান্তিতে বাঁচতে পারে। ঠিক আছে, ওকে। জুট ওয়াজ ওয়াই ইম্পর্টেন্ট, ইয়েস তোমরা যেহেতু জুট বললে, জুট ওয়াজ ইম্পর্টেন্ট বিকজ এই জুট ব্যাগসগুলো দিয়ে ব্রিটিশার্সরা, দেখো তখন শিপস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, তখন ওই ফাইটার পাইলটস তো অতটা ডেভেলপ করেনি, স্পেসিফিক্যালি অ্যাবাউট World War I, শিপস ওয়ার ভেরি ইম্পর্টেন্ট। তো শিপ ইন্ডাস্ট্রিতে জুট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ রোপস বানানো হতো, স্যাক্স বানানো হতো, ফুড গ্রেনসগুলো চালান করার জন্য, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের জন্য স্যাক্স মানে বস্তা ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হলো ইন্ডিয়ার স্বাধীনতার পরে, তার মানে ইন্ডিয়া ওয়াজ সাচ এ ল্যান্ড, যারা আমাদের লিডার্স ছিল তখন, ধরো জওয়াহরলাল নেহরুজি বা লাল বাহাদুর শাস্ত্রী বা হুয়েভার ওয়াজ দেয়ার, তাদের কাছে এমন একটা দেশ দেয়া হলো যেখানে কিচ্ছু ছিল না। তাই জন্য দ্য ফার্স্ট যেটা আমাদের 5-year প্ল্যান ছিল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়াজ এগ্রিকালচার। ঠিক আছে, তারপরে অনেক জল গড়িয়েছে, তারপরে আরও অনেক কিছু হয়েছে, তারপরে ইন্দিরা গান্ধী এসেছেন। ইন্দিরা গান্ধী এসে, তাই জন্য যখনই উনি এসেছেন আই গেস এই জিনিসটা, আচ্ছা এটা আমি অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, ইনভেস্টমেন্ট সারপ্লাস ছিল, এগ্রিগেরিয়ান সেক্টরে ল্যান্ডলেস ফার্মিং ছিল, গ্রস আন্ডার ডেভেলপমেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, হাই মর্টালিটি রেটস, লোকে চারিদিকে মরে যাচ্ছিল, দেওয়ার ফ্যামিনস, দেওয়ার আরেকটা জিনিস হলো যে রিফিউজি প্রবলেম ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া বিকেম অ্যান ইম্পোর্টার অফ টেকনোলজি, মানে যে ইন্ডিয়া থেকে ধান গম এসবগুলো এক্সপোর্ট হতো, সেই ইন্ডিয়া আমেরিকার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল ফর ইম্পোর্টিং অ্যাবাউট দ্য ফুড গ্রেনস। ঠিক আছে, এবার ইন্ডিপেন্ডেন্স ডে হলো, দেন দিস ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কনস্টিটিউশন এটসেট্রা ওয়াজ অ্যাডপ্টেড, ইলেকশনস হলো, ইলেকশনস ওয়াজ হ্যাপেন্ড ইন ইট হ্যাপেন্ড। তারপরে হলো যে জাস্ট 1 সেকেন্ড, I guess দাঁড়াও, হ্যাঁ, সো সরি আমি একটা অন্য ইয়ে নিয়েছিলাম, মানে অন্য স্লাইড নিয়েছিলাম, অ্যাকচুয়ালি প্রিভিয়াস স্লাইডটা নিয়েছিলাম। সো দিস ইজ দ্য রাইট স্লাইড, সো let us now go back to that particular slide I was discussing about. Then Indira Gandhi came and she first came in the January 1966 and immediately তোমরা জানো তার আগে কি কি হয়েছিল, তার আগে ইন্ডিয়া কি কি জিনিস ফেস করেছিল। ঠিক আছে, so Indira Gandhi, why it is so important and why it is so famous, because Indira Gandhi রেজামটা হলো ফার্স্ট এভার ওমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই ওমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হলো ইন্দিরা গান্ধী। ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখন হচ্ছে ট্রাইবাল ওমেন হু ইজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু অলওয়েজ মনে রাখবে, এবং এই জিনিসগুলো কি বলে, মানে যখনই একটা কোনো চেঞ্জ হবে দেখবে ওই পার্টিকুলার ইয়ার্সগুলো খুব মার্কড হয়ে যায়। ঠিক আছে, সো প্রথমে যখন উনি এসেছিলেন তখন ওনার কি কি প্রবলেমগুলো ছিল তোমাদের আগে বলেছি। প্রথমে উনি যখন এসেছিলেন তখন হোয়াট ওয়ার দ্য প্রবলেম দ্যাট শি ওয়াজ ফেসিং। প্রথমেই যেটা প্রবলেম ছিল সেটা হলো যে ইন্ডিয়া ওয়াজ গোয়িং থ্রু অ্যান অ্যাকিউট ফুড ক্রাইসিস। অলরাইট,
India was going through an acute food crisis because ওই সময় exactly India had survived so many wars. 1962 এর ওয়ারের পরে ইন্ডিয়া একদম যাচ্ছে তাই ভাবে ডিসরাপ্টেড হয়ে গেছিল। ইন্ডিয়ার মিলিটারি সিস্টেম কিছু ছিল না, ফুড ক্রাইসিস ছিল, দেয়ার ওয়াজ মিলিটারি সিস্টেমটা একদম ডিসরাপ্টেড হয়ে গেছিল, ঠিক আছে। এক্সপোর্ট কম হয়ে গেছিল, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কিছু হচ্ছিল না। প্লাস যখন দেখবে যখন কোনো একটা খারাপ হয় সব দিক থেকেই খারাপ হয়, তখন কি হয়েছিল, রেইনস 3টে সিজনে কনসিকিউটিভলি ফেল করেছিল এবং সেটার জন্য দেয়ার ওয়াজ ড্রট মানে খরা ছিল, অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যাকিউট ফুড স্কারসিটি। So whenever she became the prime minister, the first and important thing that she focused upon was the food sector. ঠিক আছে, was the food sector. And she was the one who had taken up this thing of bringing about the green revolution of India, the first green revolution of India. Geographical instability কেন হয়েছিল, because ওনার আগে যারা ছিলেন they were not able to handle properly all the geographical difference that India was facing through, ঠিক আছে। প্লাস মিলিটারি স্পেন্ডিং 1962-1965 ওয়ার্সে খুব বেশি হয়ে গেছিল। ইন্ডিয়ার তখন মিলিটারি অর্গানাইজেশন আলাদা করে কিছু ছিল না। তো ইন্দিরা গান্ধীর জন্য না দুটো ইম্পর্টেন্ট জিনিস ছিল, একটা তো হলো ফুড ক্রাইসিসটাকে স্টপ করা, আরেকটা হলো মিলিটারিতে স্পেন্ডিং বাড়ানো। এই যে স্পেন্ডিং ইম্পর্টেন্ট টার্ম, মিলিটারি স্পেন্ডিং মানে টাকা, টাকা মানে ইকোনমি, ইকোনমি মানে ব্যাংক, তাই জন্য ব্যাংকসগুলোকে কন্ট্রোলে নিতে হবে। That was the reason she also had first opted for the nationalization of banks twice, both in 1969 and 1980. কারণ ব্যাংকসগুলোকে আমরা যদি ন্যাশনালাইজ না করি, obviously the মানির ওপর তো the government could not have a control over money, এবং তখন ইন্ডিয়ার চ্যানেলাইজিং অফ মানি ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো। বাজেট ডেফিসিট চলছিল কারণ ওয়ার্ল্ড ব্যাংকও ইন্ডিয়াকে আর টাকা দেবে না বলে দিয়েছিল, এবং সেটার জন্য there was a rupee devaluation on the 6th of June 1966. Just imagine, this lady became the prime minister in January and immediately within 6 months rupee devaluation হয়েছিল and Indian government devalued the rupee at 35.5%. শার্প প্রাইস ইনক্রিজ হয়েছিল, বিভিন্ন জায়গায় হরতাল হচ্ছিল, বিভিন্ন জায়গায় ইনফ্লেশন হচ্ছিল, মিডল ক্লাস স্পেসিফিক্যালি ওয়াজ মোস্ট এফেক্টেড। দেখো যেখানে যেভাবেই হোক না কেন সবসময় এফেক্টেড মিডল ক্লাসই হয়। যারা গরিব তোমরা দেখবে এই যে আমাদের এত চিন্তা কালকে কি হবে, আমার ধরো তোমাদের কি চিন্তা যে আমরা WBCS না পেলে কি হবে, বা আমরা SSC SLST না পেলে কি হবে। একটা যে গরিব যে পথের ধারে বসে আছে তার ওই দিন বাঁচাটাই ইজ ইম্পর্টেন্ট। তাদের কিন্তু এত কিছু, তারা মাথায় এত কিছু ভাবছেও না যে আমার কালকে কি হবে, আমার পরশু কি হবে, আরে ভাই আজকে তো বাজে, কিন্তু না, উই আর দ্য পারসন। আর যে ধরো বড় লোক আছে তার তো কিছুই আসে জানে, সে জানে সব কিছুই উইল বি ওকে। হ্যাঁ, তার হয়তো 2 মিলিয়ন আছে, 1.5 মিলিয়ন হতে পারে, সেটা বেড়ে আবার 3 মিলিয়নও হতে পারে, বাট হি নো দ্যাট হি উইল সার্ভাইভ। ওকে, সো পলিটিক্যাল ক্রাইসিস, দিস ওয়ান ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো 1966 থেকে শুরু করে বাংলাদেশ লিবারেশন ওয়ার ইন 1971, Indira Gandhi government was going through all this crisis, food crisis, military spending, inflation, budget deficit, everything. ঠিক আছে, তো ওনাকে দুটো জিনিস চ্যানেলাইজ করতে হতো। একটা তো হলো ইকোনমি, দেখো ইকোনমি আর এগ্রিকালচার অলওয়েজ ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ইকোনমিটাকে চ্যানেলাইজ করার জন্য উনি ব্যাংকসগুলোকে কন্ট্রোল করলেন, অ্যান্ড এগ্রিকালচারকে চ্যানেলাইজ করার জন্য উনি কি করলেন, উনি গ্রিন রেভলিউশন প্রণয়ন করলেন। She also started the policy Garibi Hatao nahi. She did not kind of started the policy Garibi Hatao. It was the brainchild of her son, Sanjay Gandhi. We will discuss of this later. Yeah, she became the prime minister after the sudden death of Lal Bahadur Shastri ji. ঠিক আছে, বুঝতে পেরেছো? Then the green revolution. এবার গ্রিন রেভলিউশন তোমরা জানো অনেক ভাবে হয়েছে, ঠিক আছে, অনেক ভাবে হয়েছে। তার কিছু পজিটিভ এফেক্টস আছে, তার কিছু নেগেটিভ এফেক্টস আছে, ঠিক আছে। পজিটিভ এফেক্টসগুলোর মধ্যে হলো গিয়ে যেগুলো ফার্মিং এরিয়াস ছিল, যেগুলো ল্যান্ড ফ্র্যাকশন হয়ে যাচ্ছিল, ছোট ছোট জায়গার ল্যান্ড ভেঙে যাচ্ছিল, ব্রিটিশার্সরা যে জমিগুলো নিয়েছিল, ল্যান্ড হোল্ডার্সদের যে জমিগুলো ছিল না, সেই সবগুলো এক রূপে এলো। ইন্ডিয়ার গ্রিন রেভলিউশনের আগে আরও একটা জিনিস হয়েছিল, অ্যালং উইথ দ্যাট দ্য ল্যান্ড রিফর্মস, দে ওয়ার অলসো ভেরি ইম্পর্টেন্ট। ল্যান্ড রিফর্মস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য গ্রিন রেভলিউশন টুগেদার হ্যাড অ্যাকচুয়ালি স্টেবিলাইজড দ্য এগ্রিকালচারাল সেক্টর অফ ইন্ডিয়া, ঠিক আছে। আরেকটা জিনিস হলো সব থেকে যেটা বেশি চেঞ্জ হয়েছিল উইথ দ্য গ্রিন রেভলিউশন, যে ইন্ডিয়াতে বছরে একবারই ক্রপ হতো। উইথ দ্য গ্রিন রেভলিউশন বছরে দুবার ক্রপস অ্যাটলিস্ট হতো, এখন তো বছরে 3বারও হয়।
2 crop per season in a year instead of 1, as well as irrigation projects. ইন্ডিয়াতে আগে irrigation projects গুলো দেখবে সব গ্রিন রেভলিউশনের পরে হয়েছে। Seeds with improved genetics, globalization of the agricultural world. মানে now India could actually balance seed trade with any country of the world. ঠিক আছে, বুঝতে পেরেছো? Then so with this India not only became sustainable in agriculture from a food deficit country. দেখো, when we consider ancient and medieval India, India was obviously a very food surplus country. তো আমি লিখছি FS, food surplus country. colonial ইন্ডিয়াতে ফুড সারপ্লাস থেকে ফুড সাস্টেনেবল মানে জাস্ট সাস্টেইন করছে সেরকম ভাবে একটা জায়গায় চলে এলো। ইমিডিয়েটলি আফটার ইন্ডিপেন্ডেন্স মানে 1947 এর পরে ইন্ডিয়া বিকেম ফুড ডেফিসিট। কেন ফুড ডেফিসিট? বিকজ P480 তে ইন্ডিয়া ইউএস এর থেকে ফুড গ্রেনস ইম্পোর্ট করতো। সেখান থেকে গ্রিন রেভলিউশন এলো 1966 to 67। সেখান থেকে ইন্ডিয়া বিকেম আ ফুড সাস্টেনেবল অ্যান্ড আ ফুড সারপ্লাস কান্ট্রি। ইন্ডিয়া ওয়াজ বেসিক্যালি বিকামিং ইম্পোর্টার থেকে এক্সপোর্টার। বুঝতে পেরেছো? পজিটিভ এফেক্টস তো অবভিয়াসলি আছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করেছে, রুরাল এমপ্লয়মেন্ট করেছে, বেনিফিটস টু দ্য ফার্মার্স করেছে, রিডিউস ইম্পোর্ট অফ ফুড গ্রেন। সব থেকে ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার লাখো লাখো ডলার ইম্পোর্ট করে বেরিয়ে যাচ্ছিল, সেটাকে উনি রেজিস্ট করতে পেরেছিলেন। বাট অ্যাট দ্য সেম টাইম দেয়ার অলসো সাম নেগেটিভ এফেক্টস। একটা হলো নন ফুড গ্রেনসগুলোর ব্যাপারে কিন্তু প্রথম গ্রিন রেভলিউশনে কেউ পাত্তা দেয়নি। লিমিটেড কভারেজ অফ দ্য প্রোগ্রাম, কারণ তোমরা জানো প্রথমে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানাতে এই প্রোগ্রামটা কভার হয়েছিল, অন্য কোনো জায়গায় কভার হয়নি। ইস্টের পার্টে যখন কভার হয়েছিল সেটা অনেক অনেক বছর পরে হয়েছিল। ঠিক আছে। রিজিয়নাল ডিসপ্যারিটিস, এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল। সব থেকে ইম্পর্টেন্ট, তুমি ধরো একটা পার্টিকুলার টেকনোলজি কোথায় ইউজ করছো, ওখানকার যে জায়গার যে লোকগুলো আছে তুমি জানোই না সেই লোকগুলো ওই পার্টিকুলার টেকনোলজিটাকে নিতে পারবে কিনা। ফার্মার্সরা আর নট সো এডুকেটেড, তো তারা কি করতো, যে কোনো মাত্রায় ফসফরাস নাইট্রোজেন এত বেশি দিত যে গাছগুলো ওভার এক্সেসিভ হয়ে যেত। তুমি যদি বেশি ওষুধ খাও অবভিয়াসলি মারা যাবে, সোজা উপরে চলে যাবে। দ্যাট ওয়াজ হ্যাপনিং। এবং এই গ্র্যাজুয়াল ইনক্রিজ অফ কেমিক্যাল, ফার্টিলাইজার, পেস্টিসাইড এটসেট্রা, ইন্ডিয়ার যেটা ল্যান্ড ছিল, ল্যান্ডের ফার্টিলাইজেশন মানে যেটা কি বলে, এটা সাস্টেন ওয়ার্ডটা কি বলবো, ফার্টিলিটি যেটা, সেটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছিল। অ্যালং উইথ দ্যাট ইলেকট্রিসিটিতে অনেক সাবসিডি ছিল। তার জন্য কি হচ্ছিল, সবাইকে পাঞ্জাবের এখনো হ্যান্ড পাম্পস, প্রচন্ড হ্যান্ড পাম্পস অ্যান্ড ট্রাক্টরস সবাইকে ধরিয়ে দিয়েছিল, সে বুঝুক না বুঝুক, আনপাড় গাবার হোক, বড়লোক হোক, মিডল ক্লাস হোক, এনিওয়ান। এবং তারা এগুলি ইউজ করে কি হচ্ছিল, গ্রাউন্ড লেভেল যে ওয়াটার, পাঞ্জাব ইজ বেসিক্যালি আ ল্যান্ড উইচ ইজ ওয়াটার সারপ্লাস, পাঁচটা বড় বড় রিভার ফ্লো করে, দ্যাট টু হিমালয়ান রিভার্স। তো একটা ওয়াটার সারপ্লাস থেকে এখন পাঞ্জাব ইজ বেসিক্যালি গোয়িং থ্রু আ ওয়াটার ক্রাইসিস। Okay, so this was the most important negative effects of green revolution. ঠিক আছে। নকশালবাড়ি movement then happened. Why? Same reason. Actually নকশালবাড়ি movement হয়েছিল কিন্তু because of the land revenue policies of the British. India government যখন land reforms গুলো ঠিকভাবে হয়নি এবং অনেক জায়গায় ইন্ডিয়ার স্পেসিফিক্যালি এই রিজিয়নগুলো, কেন, কারণ এই রিজিয়নগুলো কিন্তু মোস্টলি ট্রাইবাল অধ্যুষিত। ঠিক আছে। দেখো, ইস্টার্ন পার্ট অফ মধ্যপ্রদেশ ইজ অলসো ইনক্লুডেড ইন ইট। ট্রাইবালরা তো অর্ধেক কিছু বোঝে না, ওদের হোয়াট আর দেয়ার রাইটস, হোয়াট ক্যান দে ডু এনিথিং, তারা কিন্তু বোঝে না। এবং সেটার জন্য হ্যাঁ, তোমরা যারা নোটস করবে তারা ইম্পর্টেন্ট লাইনগুলোকে নোটস করে নাও, প্রথমে শোনো, শুনে রানিং নোটস নাও, তারপরে ক্লাসটা শেষ হয়ে গেলে ইউ ক্যান অলসো শেয়ার ইট অ্যামং ইয়ার ফ্রেন্ডস, তারপরে ভালো করে দেখে তোমরা নোটস বানিয়ে রাখবে। ঠিক আছে। আর তো ট্রাইবালসরা তো দে ডু নট নো অ্যাবাউট দেয়ার রাইটস এটসেট্রা, তাই জন্য কি হয়েছে, যারা ট্রাইবালস ছিল তাদেরকে তখনও যারা জমিদার ছিল কন্টিনিউয়াসলি ডিপ্রাইভ করে যেত, অত্যাচার করে যেত। এবং প্রথম এটা হয়েছিল হলো শিলিগুড়ি এরিয়ায়, যেখানে একজন জমিদারকে অ্যাকচুয়ালি মব করে মেরে ফেলা হয়েছিল। অ্যান্ড দ্যাট পার্সন, নকশালবাড়ি এখনো আছে শিলিগুড়ি এরিয়া, সো সেখান থেকে দ্যাট ইজ দ্য রিজন, দ্যাট ইজ আ হটস্পট অফ দ্য বিগিনিং অফ দ্য নকশাল মুভমেন্ট ইন ইন্ডিয়া, অ্যান্ড ইট স্প্রেড like fire to the eastern parts of the tribal regions of India, till from eastern parts to totally হয়ে গেছিল। দেখো, ছত্তিশগড় আছে, ইস্টার্ন পার্ট অফ মধ্যপ্রদেশ আছে, ঝাড়খণ্ড আছে, উড়িষ্যা আছে, অন্ধ্রপ্রদেশ আছে, তেলেঙ্গানা আছে, এই পুরো পার্টসগুলো কিন্তু টোটালি ট্রাইবাল অধ্যুষিত এরিয়া। এবং ওই জায়গাগুলোই কিন্তু দ্যাট ইজ নোন অ্যাজ এ রেড করিডোর। ঠিক আছে, দ্যাট ইজ নোন অ্যাজ এ রেড করিডোর। কজেস ছিল, একটা তো হলো ট্রাইবাল ডিসকন্টেন্ট অন দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, ঠিক আছে, যেটা ব্রিটিশরা একদম করে গেছিল, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট অ্যান্ড অল দ্যাট। তো
দেখো ট্রাইবালসরা কিন্তু এরকম না যে তুমি কিছু করবে না তোমায় এসে পিটাবে, দে আর নট লাইক দ্যাট, দে আর অ্যাকচুয়ালি ভেরি পিস লাভিং পিপল. Only and only when you go and interfere into their peaceful life, then only they will turn violent. That's what exactly happened in Naxalbari. প্রথমে গভর্নমেন্টে সেটা বুঝতে অনেক অসুবিধা হয়েছিল, অনেকটা টাইম লেগেছিল. গ্র্যাজুয়ালি আফটার কোর্সিং দেম, ওদের বুঝিয়ে now I believe that we at least have been able to fulfill 70% of their demands. And also আরেকটা কি হয়েছিল, গরিবি, আমার পেটে ভাত নেই তো তুমি আমার আর্মস দিলে আমি সবাইকে মেরে ফেলবো, এটাই ওদের মেন্টালিটি ছিল. ওদের গ্র্যাজুয়ালি এডুকেট করে মেইন স্ট্রিমে ফেরানোটা, এই যে এই বড় একটা গ্যাপ ফাইনালি হ্যাড বিন অ্যাচিভড অ্যান্ড দে হ্যাভ বিন এবল টু be employed and form a basic structure of the economic flora of India. এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? এই অবধি সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো. দিস আর অল দ্য থিংস, এগুলো তোমরা পড়তেও পারো নাও পড়তে পারো, আমি এটা বিশেষ যাচ্ছি না. ফর্মেশন অফ ইসরো, this is one happened during the time of Indira Gandhi. White revolution of India, obviously white revolution মানে milk revolution of India by Dr. Varghese Kurian. And he himself had got lactose intolerance, উনি নিজের জীবনেও দু মুঠে টেস্ট করেনি, বাট হি ওয়াজ আ পার্সন যে রেভলিউশন এনে দিয়েছিলেন ইন দ্য ফুড ইন্ডাস্ট্রি. ইয়েস, এখনো কিন্তু তারা ট্রেডিশনাল ওয়ে ইউজ করে. তোমরা যদি নর্থ ইস্টে যাও, এখনো কিন্তু দ্য মোস্ট অফ দ্য নর্থ ইস্ট দে আর ট্রাইবালস, এবং এই ট্রেডিশনাল ওয়েটা এত ভালো that they have also been included into the UNESCO way of life. Can you believe that? There is a kind of terrace farming, কি যেন বলে ওটাকে, কি ট্রাইব, আসপো ট্রাইব or something, I don't remember, অরুণাচল প্রদেশ আর মেঘালয়তে আছে. তো ওরা ফ্ল্যাট করে দেয় পুরো টেরেসগুলোকে, and they grow, they have got the authentic ways of growing rice. এবং তোমরা জানো সব থেকে এক্সোটিক অ্যামাউন্ট অফ রাইস, ভায়োলেট রাইস, ভাবতে পারছো, স্টিকি রাইস, রেড রাইস, ওয়াইল্ড টাইপ অফ রাইস, এত সুন্দর, এত নিউট্রিশিয়াস, এবং ওগুলো খেলে জীবনেও তোমাদের পেট হবে না, মানে ইউনো আমাদের বেলি যেটা ফ্যাট আছে সেটা কিন্তু কখনো হবে না. এভরিথিং ইজ কনসিডার্ড, এভরিথিং ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য নর্থ ইস্ট, আর নর্থ ইস্ট আর ট্রাইবালস, অ্যান্ড দে হ্যাভ দেয়ার ইউনিক ওয়ে অফ এগ্রিকালচার. Thank God that they still exist. Thank God that they still have their unique ways of traditional agriculture. Thank God they are being able to, sustain. মানে আমার নর্থ ইস্ট এই কারণে প্রচন্ড ভাল লাগে, দ্যাট দে হ্যাভ নেভার বিন ইনফ্লুয়েন্সড উইথ মডার্নিটি. দ্যাটস হোয়াট আই রেসপেক্ট দেম সো মাচ. ওকে, ঠিক আছে. এবার হলো ভার্গেস কুরিয়ানের ব্যাপারে আমি অলরেডি বলেছি. নাও দ্য ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, এটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি কি হয়েছিল, সো দ্যাট উই ক্যান মুভ অন টু দ্য চিপকো মুভমেন্ট. তো দ্যাট অলসো ফর্মড এ ভেরি সিগনিফিকেন্ট পার্ট ডিউরিং ইন্দিরা গান্ধীজ রেজিম. ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, তোমরা জানো যে ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান দুটো আলাদা ভাগে ভাগ হয়ে গেছিলো ইমিডিয়েটলি আফটার ইন্ডিপেন্ডেন্স, এবং তাদের মধ্যে কবাব মেহার্ডি বসে হয়েছিল ইন্ডিয়া. ইস্ট পাকিস্তানের মেইন ল্যাঙ্গুয়েজ ছিল বেঙ্গলি, ওয়েস্ট পাকিস্তানের মেইন ল্যাঙ্গুয়েজ ছিল উর্দু. মোহাম্মদ আলী জিন্নাহ যখন পাকিস্তান হয় তখন উনি কনস্টিটিউশনে লিখে গেছিলেন উর্দু ইজ গোয়িং টু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ. এবার পাকিস্তান ইলেকশনের সময় কি হলো, আওয়ামী লীগ যেটা আছে সেটা হলো যে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, সেটা শেখ মুজিবুর রহমান, সেটা দ্যাট ওয়ান, অ্যান্ড শেখ মুজিবুর রহমান ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান. এবার প্রাইম মিনিস্টার মানে এবার ওনার ভাষা বাংলা. there was a thing যে সবাই ভেবেছিল শেখ মুজিবুর রহমান হয়তো উর্দুটাকে হাটিয়ে বাংলা করে দেবে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিজন. হ্যাঁ, এটা আমি তোমাদের বলেছি, মণিপুরে ব্ল্যাক রাইস আছে, পার্পেল রাইস পর্যন্ত আছে, পার্পেল রাইস. এবং নর্থ ইস্টের এই রাইসগুলো না অনেকটা ইউ উইল ফাইন্ড ইন সাউথ ইস্ট এশিয়া. তোমরা যদি কখনো সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, বালি এসব জায়গায় যাও, মলদ্বীপস না, সাউথ ইস্ট এশিয়ার দিকে যাও, ইউ উইল ফাইন্ড সিমিলারিটি উইথ দ্যাট. ঠিক আছে, তো দেওয়াজ মানে একটা ধারণা ছিল যে উনি কিন্তু এটাকে হাটিয়ে বাংলা করে দেবেন, এবং এই ভয়টা থেকে ওরা কি করলো, প্রথমেই মুজিবুর রহমানকে হত্যা করলো, খুব বাজেভাবে হত্যা করেছিল. অল হিজ ফ্যামিলি পিপল দে ওয়ার কিল্ড. অনলি শেখ হাসিনা, শি ওয়াজ ইন লন্ডন, তাই জন্য উনি বেঁচে গেছিলেন. ঠিক আছে, অ্যান্ড ইমিডিয়েটলি তো অবভিয়াসলি একটা যুদ্ধ শুরু হয়ে গেল ওদের মধ্যে, দ্যাট দে উইল নট অ্যালাউ দ্য বাংলা টু বি দেয়ার প্লাস 21 ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনও হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে. তোমরা জানো স্টুডেন্টস ওয়ার মার্সিলেসলি কিল্ড, এবং থ্যাংক গড টু দেয়ার স্যাক্রিফাইসেস দ্যাট উই হ্যাভ বাংলা টুডে. উই হ্যাভ বাংলার জন্য তোমরা দেখো, উই মাস্ট বি প্রাউড অফ দিস পার্টিকুলার ফ্যাক্ট দ্যাট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে বেস ইজ বাংলা. কোনো একটা পার্টিকুলার জাতি নিজের ভাষাকে সংরক্ষণ করার জন্য নিজের জান দিয়ে দিতে পারে, সেটা তারা কিন্তু শুধু বাঙালি.
India's freedom fighting movement has started from this Bengal. অনেক কিছু হয়েছে, বাট পার্টিশন অফ বেঙ্গল ইন্ডিয়ার কিন্তু ফ্রিডম ফাইটিং মুভমেন্টটাকে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছিল। দ্য ফার্স্ট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, দ্যাট ইজ ইন বাংলা। Everything first, be it the National Library, be it College Presidency University, be it everything is in Bangla. And now Bangla is in shambles. You have got nothing out here in Bangla. So it's up to you that you enter into governance, you do good governance, you do তোমরা honest ভাবে করো, and you bring back whatever we have lost so far from Bengal. Bengal can actually go a long way, but there are so many things, so many issues, এত বেশি ঝামেলা হয়ে গেছে না জায়গাটার মধ্যে, that someone should take a stand and do something. I believe মানে the stage is set but no one is coming along. প্রতিটা জিনিস হয়েছে বাংলায়, প্রতিটা জিনিস হয়েছে বাংলায়। Okay, whenever you consider all the important things that has happened in Bengali, that has happened from Bengal, that has happened from the Bengalis. Okay, so ঠিক আছে। সো এবার সে তারপরে হলো যে ইটস, হ্যাঁ সরি আমি ওটা ভুল বলেছি, সরি প্রদীপ্ত। সো ইন দ্য মিন ওয়াইল হোয়াট হ্যাপেন, তো দেয়ার ওয়াজ আ ক্লাশ। তো ওরাও বাংলাকে হতে দেবে না, আর এরাও হলো বাংলাকে করবে দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড তখন কি হলো, তখন লাখ লাখ পিপল হু ওয়ার হ্যাভিং বেঙ্গলি মাদার টাং, তাদেরকে অত্যাচার করা শুরু হলো ইন বাংলাদেশ, দ্যাট ইজ ইন ইস্ট পাকিস্তান। তো দে স্টার্টেড কামিং টু ইন্ডিয়া। অ্যান্ড ইন্দিরা গান্ধীর সামনে একটা পার্টিকুলার চ্যালেঞ্জ হয়ে গেছিল টু আটকানো দ্য রিফিউজি ক্রাইসিস। ওকে, দ্য রিফিউজি ক্রাইসিস। তখন উনি ভাবলেন যে এরকমভাবে করে তো হবে না, সো শি thought of helping these people who are fighting for the Bengal, who are fighting for the Bangladesh liberation war. আরেকটু আমি তোমাদের বলেছি বাংলাদেশের কেন লিবারেশন ওয়ার বলা হয় এবং কেন ইন্ডিপেন্ডেন্স ওয়ার বলা হয় না। প্লিজ সে, please say why is this 1971 war is known as liberation war of Bangladesh and not independence war? আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে জয়েন করনি। Okay, so what was the reason? Exactly, any more why প্রদীপ্ত তো আগের ক্লাসে ছিল, so জানি না বলে হবে না, you have to at least try and find out some plausible reason. Because Bangladesh was already independent, it was just a part of East Pakistan, it was not under the reign of any foreign power. যেটা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স কেন, বিকজ উই ওয়ার আন্ডার দ্য রিন অফ আ ফরেন পাওয়ার অ্যান্ড উই ওয়ান্টেড দেম টু and we wanted us to be independent from the aegis of the foreign power. Bangladesh was not মানে Bangladesh was not free এরকম কোনো ব্যাপার ছিল না, Bangladesh was a free but it wanted a separate entity. ঠিক আছে, যেমন এই যে আমাদের নাগা ইনসার্জেন্সি হচ্ছে বা এই যে শিখদের রিভল্ট হয়, খালিস্তান সেপারেশন মুভমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু সব সেপারেটিস্ট ওয়ার. It's not called freedom struggle or it's not called independence struggle because India is already an independent country. Now if some nation or some part or some secular কোনো একটা particular organization যদি চায় সেই পার্টিকুলার ফোল্ডটা থেকে বেরিয়ে আসে, তাহলে সেটা তাদের প্রবলেম। ঠিক আছে, so after that what happened, ইন্দিরা গান্ধী খুব হেভিলি মানে ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড ইন্ডিয়ান নেভিকে রিনফোর্স করে। ইন্ডিয়ান আর্মির ওখানে ঢোকা সম্ভব ছিল না, কারণ পুরো বাংলাদেশ বর্ডারে পাকিস্তান আর্মি দিয়ে ঘিরে রেখেছিল। সো আকাশপথে এবং জলপথে ইন্ডিয়া আক্রমণ করে অ্যান্ড
India was able to help out Bangladesh and liberate Bangladesh from the aegis of Pakistan. A separate Bangladesh independent state was formed. Ebong, this one is very, very significant that 93,000 Pakistani troops surrendered to the Indian forces and Bangladesh forces, making the largest surrender since World War II. ঠিক আছে, and we had the Shimla agreement was signed, যেখানে India and Pakistan both of them developed peaceful terms যে কারোর involve হবে না, etc., etc., and the separate state of Bangladesh was formed. And immediately after that, as Pradipta told, thank you for reminding me that পুরো শেখ মুজিবুর রহমানের কিন্তু পুরো ফ্যামিলিটাকে ইয়ে করে দেওয়া হয়েছিল না, দে ওয়ার কিলড মার্সিলেসলি। ঠিক আছে, চিপকো মুভমেন্ট আমি বিশেষ আর কিছু বলছি না, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল মুভমেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন ইন্ডিয়া, অ্যান্ড দ্য বেসিস অফ which এর জন্য দিস পার্সন দ্যাট ইজ সুন্দরলাল বহুগুণা, হি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ, অ্যান্ড চাঁদি প্রসাদ ভাট, যার প্রথমে এটা ব্রেন চাল ছিল, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড। Now these are the other similar movements. We have the APICO movement, we have the Save Silent Valley, that is a Narmada Bachao Andolan, etc. অন্যগুলো তোমরা একবার দেখে নেবে, এগুলো আলাদা করে আমি বলছি না। Then we have got Pokhran 1 and 2. India goes nuclear. India had actually had the guts যে ইন্দিরা গান্ধীর সময় যে অ্যাজ ইউ নো যে রাশিয়া এবং ইউএসএ তখন একটা কোল্ড ওয়ার চলছিল, ঠিক আছে, কোল্ড ওয়ারের একদম তুঙ্গে ছিল, অ্যান্ড রাশিয়া একদম ইন্ডিয়াকে বলে দিয়েছিল যে তুমি কিন্তু আবার বেশি পাকামি করো না। বাট ইন্ডিয়ার জিনিসটা তো ইন্ডিয়াকেই দেখতে হবে। হঠাৎ করে যদি চায়না আক্রমণ করে বা অন্য ফরেন স্টেট আক্রমণ করে, তাহলে ইন্ডিয়া কোত্থেকে নিউক্লিয়ার পাওয়ার পাবে? দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই ইন্ডিয়াকে কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ারটা করতেই হয়েছিল, এবং সেই প্রজেক্টের নাম ছিল স্মাইলিং বুদ্ধা। যখন রাশিয়ার স্যাটেলাইটসগুলো ইন্ডিয়ার কক্ষে থাকতো না, সেই পার্টিকুলার টাইমটা জাস্ট আ ভেরি স্মল গ্যাপ, তখনই কিন্তু ইন্ডিয়া এই জিনিসগুলো করতো, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি সিক্রেট মিশন। অনেক ইন্ডিয়ান ব্যুরোক্রাটস অ্যান্ড মেনি ইসরো সায়েন্টিস্ট আর ইনভলভ, সো হ্যাটস অফ টু দ্যাম. So India's nuclear physicist Homi Bhabha persuaded the Congress to harness India's nuclear energy. TIFR was established. Preliminary studies were carried out at Bagh to plant plutonium, which is a radioactive element, এবং সেখান থেকেই কিন্তু nuclear energyটা harness হয়। And 1962 and 1965 ওয়ারে ইন্ডিয়ার অনেক কিছু প্রবলেম হয়েছিল, because India was not nuclear then. Missile bombs ইন্ডিয়া ইউজ করতে পারছিল না, that is the reason why it was very significant. And the first nuclear test was conducted by the name of Smiling Buddha at Pokhran. Okay, launch of Aryabhatta again. Now India এই দিকটা হয়ে গেছে, now obviously India needs to go to space. So তখন দেখো স্পেসে ইন্ডিয়া গেল, launched by Soviet Cosmos 3M rocket from Soviet Union only, 19th April 1975. তখন ইন্ডিয়ার কাছে কোনো কেরিয়ার ছিল না। এখন ইন্ডিয়ার কাছে নিজের তো ক্যারিয়ার আছে, ইন্ডিয়া হাজার একটা অন্য দেশ থেকে স্যাটেলাইট নিয়ে ইন্ডিয়া তাদেরকে স্পেসে পাঠায়, ঠিক আছে। সো লঞ্চিং আপ অফ দ্য, এই কল্লোল দাস প্লিজ স্টপ ইউজিং অল দিস কী সব বড় বড় যেই জিনিসগুলো তুমি ইউজ করছো, দিস মার্কস অফ ইউটিউব অ্যান্ড অল। Then intention of launching Aryabhatta holo for India. The purpose of the launch was to conduct scientific study to know about the upper atmosphere. Launch was a result of 1972 agreement between India and Soviet Union that allowed USSR to use Indian ports for tracking ships and launching vehicles. ঠিক আছে, এটা মোটামুটি হলো ইন্দিরা গান্ধীর সময় যে জিনিসগুলো হয়েছিল, all the events that are taken place during her time. Now we are basically going to be in the most important part. তো আমরা 1975-এ যখন আমরা ঢুকলাম, তো প্রথমে হলো ইন্দিরা গান্ধী আর্যভট্টা লঞ্চ করে দিলে, এবারে হলো ইমার্জেন্সি ওয়াজ ইম্পোজড। ওয়াই ওয়াজ দ্য ইমার্জেন্সি ইম্পোজড? এখন আমরা সব থেকে ব্রিলিয়েন্ট পার্টে যাচ্ছি। একটা তো হলো ইমার্জেন্সি ওয়াজ ইম্পোজড, ঠিক আছে, তারপরে হলো অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস, ঠিক আছে, মানে আমরা কিন্তু অলরেডি পলিটিতে ঢুকে গেছি। সো ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ইমার্জেন্সি ওয়াজ ইম্পোজড ইন ইন্ডিয়া? What were the reasons of the of this emergency? এবং সব থেকে বেশি টাইম, অলমোস্ট এক বছরের বেশি, ঠিক আছে, 1975 থেকে 1977. Why do you think that if this emergency was imposed? Yes, Field Marshal Manekshaw sir. Any inputs? Why do you think was the emergency imposed in India? যতক্ষণ আমি জিজ্ঞেস করছি প্লিজ এই ক্লাসটা, আচ্ছা আমি চলো আমি লেট মি অন দি
Not really. Not only election নিয়ে there was a problem, but why মানে কেন হঠাৎ করে ইলেকশন কেন ইনভ্যালিড কেউ করবে? সি প্রথমত হলো যে ওকে, কংগ্রেস আইএনসি, ঠিক আছে, আইএনসি কখন ফর্মেশন হয়েছিল? 1885, রাইট, থেকে we are talking about 1975, so almost 100 years of Indian National Congress was there. এবং তোমরা জানো যখনই এরকম কিছু একটা হয়, দেন যে কোনো, এখানে সিপিএম বলো যে কোনো পার্টি, আমি আর অন্য পার্টির নাম নিতে চাইছি না, তখনই একটা স্টেবিলাইজড বা একটা থিতু টাইপের একটা জিনিস হয়ে যায়। প্লাস ডিউরিং দ্যাট টাইম দেয়ার ওয়াজ আ লট অফ মানে কি বলবো থিংস, যেটা ইন্দিরা গান্ধীকে সেই সময় ডিসিশন নিতে হয়েছিল। শি হ্যাড টু টেক দ্য ডিসিশন, দ্য রাইটফুল ডিসিশন। এবার দেখো, কিছু ডিসিশন ঠিক হয়েছিল, কিছু ডিসিশন ভুল হয়েছিল, ঠিক আছে। এবং তখন কি হলো, তখন there was a difference of opinion among different political parties, যারা কংগ্রেসের থেকে একটু ডিফারেন্ট মেন্টালিটি ছিল। তার মধ্যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হলো মোরারজি দেসাই, আরেকটা হলো গিয়ে আরেকজন হলো গিয়ে জয়প্রকাশ নারায়ণ। অ্যান্ড জয়প্রকাশ নারায়ণ তোমরা জানো, হি ওয়াজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া। জয়প্রকাশ নারায়ণ, হি স্টার্টেড সম্পূর্ণ ক্রান্তি। অ্যাকচুয়ালি দিস প্রবলেম স্টার্টেড ফ্রম লং ব্যাক, আগে থেকেই অনেক শুরু হয়েছে। তোমাদের বলেছিলাম না যে মিডল ক্লাস পিপল ওয়্যার দ্য মোস্ট affected during when Indira Gandhi came into power. Prices were getting increased and all that. রেলওয়ে যারা ওয়ার্কার্স ছিল, যারা ইউনিয়ন্স ছিল, সেগুলো কন্টিনিউসলি স্ট্রাইক করছিল এবং তাদের ইন্ধন যোগাচ্ছিল হলো এই দুজন, একটা হলো মোরারজি দেসাই, একটা হলো গিয়ে জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ একটা অন্য ধরনের মেন্টালিটিতে ছিলেন। জয়প্রকাশ নারায়ণ ওয়ার মোর ইনটু দ্য ইউনিয়ন, ধরো রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়ন হবে, এদের পেছনে ছিলেন। আর মোরারজি দেসাই অ্যাকচুয়ালি চাইছিলেন, হি ওয়াজ বেসিক্যালি ট্রাইং টু গেট ব্যাক ইন্ডিয়া ইনটু দ্য গান্ধিয়ান সিস্টেম। যে ইন্দিরা গান্ধী ওয়াজ ট্রাইং টু মডার্নাইজ ইন্ডিয়া অ্যান্ড মোরারজি দেসাই ওয়াজ ট্রাইং টু গেট ব্যাক ইনটু দ্য গান্ধিয়ান সিস্টেম। যেমন একটা ছোট এক্সাম্পল বলছি, তখন ছিল 5-year প্ল্যান, ঠিক আছে, মানে 5 বছর ধরে we will more or less have an idea of what are the things we are going to do for the next 5 years, and we will make the budget based on that. মোরারজি দেসাই না, মোরারজি দেসাই he was into 10 বা 12 বা 15 years এর প্ল্যান, এবং ছোট ছোট প্ল্যান করে উনি চলতে চাইছিলেন। রোলিং প্ল্যান যেগুলো হয়েছিল 1966 থেকে 69, প্রথমে যখন উনি এসেছিলেন তখন there were 3 রোলিং প্ল্যানস that were rolled out in India. সো উনি আবার এরকম মানুষের কথা ছিলেন। আমি বলছি না কে ঠিক কে ভুল, but there was a gross difference or a gross clash of mentality of all the people that were there, ঠিক আছে। তো ইমিডিয়েটলি আফটার দ্যাট ইন্দিরা গান্ধী যখন উনি when she became the prime minister, তখন এই এলাহাবাদ হাইকোর্ট অ্যাকচুয়ালি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে জর্জ ফার্নান্ডেস ছিলেন তখন রেলওয়ে মিনিস্টার, এবং উনি কিন্তু রেলওয়ে যারা স্ট্রাইক করছিল তাদেরকে উনি আবার ইন্ধন যোগাচ্ছিলেন। এক্স্যাক্টলি, সব দিক থেকে কিন্তু একদম। এবং সেপারেটিস্ট মুভমেন্ট, যেগুলো আমি প্রথম ইন্দিরা গান্ধী যখন এলেন 1966-এ, সেই জিনিসগুলো যখন দেখালাম, চারিদিকে সেপারেটিস্ট মুভমেন্ট হচ্ছিল, এই হচ্ছিল সেই হচ্ছিল, লিঙ্গুইস্টিক বেসিসে আমাদের দেশ একদম বিভাজন হয়ে যাচ্ছিল। এবং সেই পলিটিক্যাল লিডার্সগুলো, ইউ নো হোয়াট পলিটিক্যাল লিডার্স ডু, দে টেক মানে কি বলবো অ্যাডভান্টেজ অফ পিপলস ইমোশনস। অ্যাকচুয়ালি কিন্তু কেউ আমাদের হেল্প করে না, বাট আমাদের ইমোশনসগুলোকে নিয়ে খেলা করে they win and finally they forget us. Simple.
So Morarji Desai abar natok shuru korlo. He started a fast on to death in Gujarat, demanding fresh elections. Elections was held in June, where a five-party alliance of JP and Morarji Desai defeated the Congress badly, and immediate result was Allahabad High Court a decision chilo that election was invalid. But election invalid মানে কি, মানে বলেছিল যে ইচ্ছে করে ইলেকশন উনি জিতেছেন, ওনার জেতার নাকি কোনো ইয়ে ছিল না, এটসেট্রা এটসেট্রা। এবং তখনই ইন্দিরা গান্ধী বললো এবার কিন্তু আমি যদি ইফ আই ডোন্ট টেক রেসপন্সিবিলিটি অর হোয়াট ইজ গোয়িং অ্যারাউন্ড, তখন সব কিছু আমার হাত থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট হলো হোল্ডিং আ পোস্ট অ্যাজ এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট ফর 6 years, দ্যাট ইজ নট পসিবল, and that was the reason, and she was still তখনও কিন্তু উনি রেজিগনেশন দেননি, থ্যাঙ্ক গড যে দেননি, and that was the reason she totally took control of everything and she declared emergency. ইমার্জেন্সির কয়েকটা ভালো দিক ছিল, কয়েকটা বাজে দিক ছিল। ঠিক আছে, দিস ওয়াজ আ ব্ল্যাক স্পট অফ ডেমোক্রেসি অনেকে বলে, বাট এই যে একটা দেখো, কংগ্রেস বিফোর ইমার্জেন্সি ইট হ্যাড গট অনলি 352 সিটস, আফটার ইমার্জেন্সি সেটা কিন্তু বেড়ে গেছিলো, সো দ্যাট ওয়াজ আ গুড পয়েন্ট। বাট ব্যাড পয়েন্ট অ্যাগেন আইজ আই সে যে মিডল ক্লাসরা সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছিল। ঠিক আছে, হোয়াই? বিকজ ব্যাংকে, মানে আমার এখনও মনে আছে এই সময় আমার বাবাও চাকরি করছিলেন, বাবাদের বলে দিয়েছো দেখো সবাই তোমরা জানো তখন সবাই ব্যাংকে খুব হেলে দুলে যেত। ঠিক আছে, 10টা 10:30 এটসেট্রা, তখন উনি ম্যান্ডেটরি করে দিয়েছিলেন 9 AM এ দেয়ার ওয়াজ এ ম্যান্ডেটরি, জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, হ্যাজ টু বি আ ফুটফল, 9টা বেজে যদি 5 সেকেন্ডও হয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, দ্যাট উইল বি ইয়োর হলিডে। এবং অনেকে এরকম হয়েছে, তখন দেখো ইন্ডিয়ার ট্রাফিক সিস্টেম আরও বাজে ছিল। ঠিক আছে, অনেক কম অপরচুনিটিস ছিল, এত ব্রিজ এত ফ্লাইওভার্সও ছিলই না, সো মেনি পিপল ডাইড আউট অফ হার্ট অ্যাটাক। ঠিক আছে, এই সময়টা সঞ্জয় গান্ধী, ইন্দিরা গান্ধীর পুত্র, তখন হি ডিক্লেয়ার্ড, এই যে তোমরা গরিবি হাটাও বলছো না, গরিবি হাটাও, উইদিন দ্যাট টাইম মেনি যেগুলো বস্তি ছিল দিল্লিতে, মোস্টলি কিন্তু বস্তি আছে, উনি বুলডোজার দিয়ে এক রাতে সব নাকি হাঁটিয়ে দেবে। দ্যাট ইজ নট পসিবল, রাইট? মানে অবভিয়াসলি তাদের কর্মসংস্থান দাও, তাদেরকে কিছু কোনো পয়েন্ট প্রোগ্রামের মধ্যে ইনভলভ করো, সো হি ডিড অল দিস থিংস। Third time emergency was declared, the other two times was 1968 India-China war and 1971 India-Pakistan war or the Bangladesh Liberation War. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, around 10 lakh people were sterilized forcibly. This was also Sanjay Gandhi. মাথায় ছিট ছিল লোকটা। ইন্দিরা গান্ধী বলেছিলেন দ্যাট তোমরা দেখবে ওই 5-year প্ল্যানে পপুলেশন কন্ট্রোল বিকেম ফার্স্ট ইম্পর্টেন্ট। সঞ্জয় গান্ধী না তো উনি কোনো এমপি ছিলেন, না তো উনি কিছু ছিলেন, অনলি বিকজ উনি ইন্দিরা গান্ধীর ছেলে ছিলেন, হি ওয়াজ টেকিং আপ লজ ইন হিজ আর্মস, ইন হিজ হ্যান্ডস। এবং দিস ফোর্স স্টেরিলাইজেশন অ্যাকচুয়ালি এটা ডেভেলপ করেছিল কেরালা থেকে। কেরালার একটা সময় পপুলেশন অনেক বেশি ছিল, তখন ওরা কি করেছিল, গভর্নমেন্ট কিন্তু খুব ভালোভাবে লোকজনদের বুঝিয়ে এবং ওদের সমতে দেয়ার ওয়াজ স্টেরিলাইজেশন ক্যাম্পস, এবং মেয়েরা এটাতে হ্যাঁ বলেইছে, ইউ নো হোয়াট হ্যাপেন্স। তখন কি করেছিল যে ছেলেদের জোর করে স্টেরিলাইজ করে দিচ্ছিল, এবং প্রতিটা হসপিটালে একটা পার্টিকুলার নাম্বার দেওয়া হয়েছিল, যেমন ধরো দিনে 300টা করে মাসে 300টা করে স্টেরিলাইজ করতে হবে। তখন ডক্টরসরা কী করছিল, যারা ইভেন আনম্যারিড ছেলে তাদেরকে জোর করে স্টেরিলাইজ করে দিচ্ছিল। অ্যান্ড ইট অলসো হ্যাপেন্ড that a particular community, মানে basically it was aligned to the Muslim community, they were getting sterilized forcibly without taking, মানে you have to sign a form, you have to sign whether আমার কোনো consent না নিয়ে, মানে it was like ওই যে arrest without trial, বুঝতে পেরেছো? Over 1 lakh people were jailed without trial, 22 custodial deaths were reported, এবং যা তার রকম অত্যাচার হতো তখন। 21 months are considered to be the most horrific ইভেন্টস দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন ইন্ডিয়া। এবং অনেক সময় দেখা গেছে যে ইন্দিরা গান্ধীর নাম ইউজ করে অনেকে অনেক কিছু করেছে, অ্যান্ড শি বিকেম দ্য ধাব্বা, মানে ওনার ওপর সব ধাব্বা লেগেছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, সো দিজ আর অল দ্য পেপার কাটআউটস দ্যাট হ্যাপেন ডিউরিং দিস টাইম। ইন্ডিয়া সাপোর্ট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন অ্যাকচুয়ালি ইমার্জেন্সি হয়েছিল? 1971-এ ইন্ডিয়া যে বাংলাদেশ লিবারেশন ওয়ারে সাপোর্ট করেছিল, তার জন্য ইন্ডিয়ার রিফিউজি ক্রাইসিস খুব বেশি বেড়ে গেছিল, ফরেন রিজার্ভ ছিল না। ঠিক আছে, এবং যেহেতু ইন্ডিয়া এটা ইউএনওর
ইউএনও বলে দিয়েছিল ইন্ডিয়াকে নট টু বি ইনভলভড ইন দ্যাট। ইউএনও যেহেতু কথা না শুনে ইন্ডিয়া এটা করেছিলেন, ইন্দিরা গান্ধী একদম নিজের হ্যান্ডে এটা করেছিলেন, তাই জন্য ইউএনও থেকেও যত রাজ্যে মানে একটা ইকোনমিক স্যাংশন হয়ে গেছিল ইন্ডিয়ার অগেনস্টে। তারপরে 1972 আর 1973-তে ফুড প্রাইসেস দারুণ বেড়ে গেল, কনজিকিউটিভলি ওয়াটার শর্টেজ হলো এটসেট্রা, ঠিক আছে। লার্জ স্কেল আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইকোনমিক কন্ট্রাকশন, ইন্ডাস্ট্রি তো ওই যেটা জর্জ ফার্নান্ডেজ রেলওয়ে কর্মচারীদের ইন্ডাস্ট্রিতে তো জেপি করতো, রেলওয়েদের জর্জ ফার্নান্ডেজ করতো, অ্যান্ড ওভারঅল মোরারজি দেসাই তো ছিলেনই, ঠিক আছে। রোল প্লেড বাই সঞ্জয় গান্ধী, এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার্স, হি ওয়াজ নট এট অল ওনার কিন্তু এগুলো করা উচিত হয়নি, ঠিক আছে। মাস স্টেরিলাইজেশন ক্যাম্পেইন, স্পেসিফিক্যালি দ্য মুসলিম মেজরিটি, বিকজ ওদের মধ্যে পপুলেশনের ইয়েটা একটু বেশি, ঠিক আছে। ইউ কুড কন্ট্রোল আ পার্টিকুলার কমিউনিটি, বাট প্রথমে তো দে কুড হ্যাভ বিন ডায়ালগস, রাইট? ইউ ক্যানট জাস্ট কাউকে একটা ধরে এনে তোমার একটা টোটাল একটা অর্গ্যান কেটে নেবো, হোয়াট ইজ দিস? এবং তোমরা জানো না তখন কি হয়েছে, তখন যে ফোর্সিবলি তোমরা অ্যাকচুয়ালি জানো যে এই যে ইন্ডিয়ার অর্গ্যান ট্রেডিং, ইন্ডিয়ার যেটা বিশাল, ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার যেটা অর্গ্যান ট্রেডিং হয়, দিস অ্যাকচুয়ালি হ্যাপেন বিকজ অফ দিস মাস স্টেরিলাইজেশনের নাম করে যারা গরিব ছিল তাদের ধরে এনে কিডনি খুলে নেওয়া হতো, হয়তো লিভার খুলে নেওয়া হতো, অনেক কিছু খুলে নেওয়া হতো। ক্যান ইউ বিলিভ দ্যাট? obviously it was a black day, black dhabba for Indira Gandhi, কিন্তু উনি হয়তো এই জিনিসগুলোকে বলেননি, এই জিনিসগুলোকে অবভিয়াসলি একটা প্রাইম মিনিস্টার হয়ে নিশ্চয়ই এটা বলতে পারেন না। ওনার এই বেড়ে পাকা ছেলে অ্যাকচুয়ালি এটা করেছে, এবং এটা বলা হয়, আমি এটা অফ রেকর্ড বলছি, যে সঞ্জয় গান্ধী যে ওই হেলিকপ্টারে মুভ করতে করতে করেছিলেন, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ প্ল্যান্ড, অ্যাকচুয়ালি ইট ওয়াজ প্ল্যান্ড বাই ইন্দিরা গান্ধী। ও এত বাড়াবাড়ি করছিল, এবং তারপরে যে মানেকা গান্ধী বিজেপিতে জয়েন করে, শি কেম টু নো দ্যাট হার মাদার ইন ল ওয়াজ কাইন্ড অফ ইনভলভড, বিকজ এই কুলাঙ্গার ছেলে যদি থাকতো তাহলে ইন্ডিয়ার অনেক আগেই বলি চড়ে যেত, ঠিক আছে। সো করো আরও, আর তোমাদের যারা বন্ধু আছে তাদেরকেও বলো এই ক্লাসটা করতে। আই রিয়েলি টেক ডিফারেন্ট পার্সপেক্টিভে ক্লাস নেওয়ার চেষ্টা করি, সো দ্যাট ইউ উইল হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট হোয়াট আই সে। দেখো এগুলো তো বইতে একেবারেই কাইন্ড অফ নেই, তোমাদের WBCS বইতে বা তোমরা যে কম্পিটিটিভ এক্সামস দিচ্ছ সেগুলো কিন্তু নেই। তো আমি এগুলো নেওয়ার চেষ্টা করি, কারণ আমি এই জিনিসগুলো ফেস করেছি while I was going through the preparation stage, through the preparatory stage, এবং আমি চাই না that you guys should also face it. ওকে, সো ঠিক আছে, এটা প্লিজ ক্লাসটাকে সবার সাথে শেয়ার করো। আরও অনেক কিছু আছে উই আর গোয়িং থ্রু, আমরা তো আসেইনি। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো খালিস্তান মুভমেন্ট, ব্লু অপারেশন, ব্লু স্টার অপারেশন, ওটা বলে তো রোংটা খাড়া হয়ে যাবে তোমাদের। ওকে, so slums in Delhi were destroyed and people were killed, indiscriminate police firing, gross human rights violation হয়েছিল, এবং সব জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্দিরা গান্ধীর পাপের ভান্ডার বাড়াচ্ছিল, যদিও she herself was not involved into it, ঠিক আছে। ওকে, এই অবধি বলো কার কি অসুবিধা আছে, তারপরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টে আমরা যাচ্ছি। আর যারা যারা আছো প্লিজ একটু লাইক করে দাও ঝটঝট করে। এই এক একটা স্লাইড বানাতে আমার প্রচন্ড কষ্ট হয়, মানে বিশ্বাস করো আজকে সানডে, আজকে আমি মাংস ভাত খেয়ে ঘুমাতে পারতাম, বাট আমি সারাদিন বসে বসে তোমাদের এটা বানিয়েছি। স্পেসিফিক্যালি খালিস্তান মুভমেন্ট, ওটা এত কমপ্লিকেটেড ছিল, আর এতগুলো সোর্স থেকে আমাকে ওটা প্রথমে পড়তে হয়েছে, তারপরে তোমাদের নোটস বানাতে হয়েছে। ইটস ভেরি ডিফিকাল্ট। একজন স্টুডেন্ট পড়তো যখন সঞ্জয় গান্ধী মারা যান, মা ওকে কিভাবে মারা গেছে জিজ্ঞেস করা বলছে, মস্কিউটো সঞ্জয় গান্ধীকে না, একেবারেই না। এবং শুধু তাই না, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো সঞ্জয় গান্ধী whenever you are flying you have to have a নিজের একটা, এগুলো জাস্ট গল্প আমি তোমাদের সাথে শেয়ার করছি, খুব ইন্টারেস্টিং। চপ্পল পরে ফ্লাইটে চলে গেছিল, মানে ওই হেলিকপ্টারে অ্যাকচুয়ালি। রাজীব গান্ধী বারবার বলতেন ইউ শুড বি ইন ইয়োর ওন ফর্মাল ড্রেস। দেখবে যারা ছোটগুলো হয় না তারা সবসময় এরকম বেপরোয়া হয়, আমার বোনটাও তাই। আর বড়গুলো হলো আইডিয়াল, সি লাইক রাজীব গান্ধী, ঠিক আছে, সি লাইক প্রিন্স উইলিয়াম। প্রিন্স হ্যারিকে দেখো ঠিক বেপরোয়া, ঠিক বেরিয়ে গেছে,
সঞ্জয় গান্ধীকে দেখো বেপরোয়া, বেরিয়ে গেছে। তুমি একটা ফ্যামিলিতেও দেখবে না এই ছোটগুলো হলো ঠিকঠাক, পুরো মেন্টাল হয়, মেন্টাল মেন্টাল। আমারও আছে, আর কিছু বললাম না। যারা বড় হয় না, দে আর দ্য মোস্ট সর্টেড। ওকে, সো যারা বড়, সো হাই ফাই ফর দ্যাট। এনিওয়েজ, থ্যাংকস সাগর ফর সেইং দিস। ওকে, তো আশা করি আর কারোর কোনো প্রবলেম নেই। নেক্সট বার এটা ইয়েস অর নো বলো, যেটা আমি বলেছি সেটা ঠিক না ভুল সেটা একটু বলো। যারা বড়, এবং তার আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা বড় তারা সব থেকে বেশি গাঁতানিটা খায়, আর তারা সব থেকে বেশি বকার মারটা খায়। ছোটদের জন্যও মার খায়, নিজেদের জন্যও মার খায়, মা বাবার ফ্রাস্ট্রেশনের জন্যও মার খায়। সব মার হলো বড়, মানে তারা মার খেতে খেতে এতটাই ধাতস্থ হয়ে যায় যে আর মানে হয় না, মানে কি বলবো আর, মানে ঠিক মানে বোঝাতে পারছি না, মানে ঠিক মাথায় আসছে, মানে মুখে আসছে কিন্তু ঠিক নট এবল টু এক্সপ্রেস মাইসেলফ ইন দ্য প্রপার ওয়ে, যে ওদের কাছে আইডিয়াল হওয়া ছাড়া আর কোনো জায়গা থাকে না, কাইন্ড অফ, isn't it? Yeah, I take subjective class regularly. What is your name? Shubhor Dunia Baba. Okay. হ্যাঁ, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আর আমি সব জায়গাতে দেখেছি। সি রাজীব গান্ধী এন্ড সঞ্জয় গান্ধী, একজনকেও দেখো যে যেখানে বড়রা আইডিয়াল নয় এবং ছোটরা বেপরোয়া নয়। ইউ শো মি ওয়ান সিম্পল এক্সাম্পল। প্রিন্স উইলিয়ামকে দেখো, সো মানে সো সর্টেড, বিয়ে করে নিয়েছে, 2-3টে বাচ্চা প্রডিউস করে নিয়েছে, একদম আইডিয়াল। এন্ড সি হ্যারি, বেপরোয়া, ইউএসএ থেকেই বসে আছে। ওই কি মেগান কি যেন ওর নাম, ভুলে গেছে, মেয়েটাকে একদম পছন্দ না, যাই হোক। অ্যান্ড many others as well. I have not seen any choto being famous. Shahjahan ke dekhe nao, Dara Shukho, he was the ideal, he was the best. Culture evolved, administration evolved, sorted, and see Adamse এক নম্বরের ড্যাশ। একজনকেও তুমি দেখো বড় যে সর্টেড নয়। শো মি ওয়ান সিম্পল এক্সাম্পল, এনি সিম্পল এক্সাম্পল। Megan Fox, right? Yes, why? See, I'm blushing. আমি এর আগে সেটদার ব্যবস্থাপনা সেট, ওকে ওকে ওকে, সিদ্ধার্থদা, ওকে ওকে ওকে। আচ্ছা, হাউ ইজ দ্য ক্লাস? আই হোপ ইউ লাইক ইট। শুভর দুনিয়া, ওকে। আর যত রাজ্যের মানে কি বলবো, বালিকা বাঁকড়া হবে বড়রা, যেমন দারা সুখ, ইজ আ বালিকা বাঁকড়া। হুমায়ুন, অন্য ভাইগুলো এত অসভ্য, ওকে বাঁচাতে পর্যন্ত এলো না, জাস্ট ইমাজিন। কিন্তু ও কিন্তু ওই কামরান, আকমাল অ্যান্ড হুয়েভার, হিন্দোল, এদেরকে কিন্তু যথেষ্ট সাপোর্ট করেছিল। বাট ওয়েন হি নিডেড দ্য সাপোর্ট, দে আর লাইক হামেं तो पता नहीं आप कौन है भाईजान, went astray. ঠিক আছে, সো be like boros, that's all. Okay. Next part. Now, একদম আচ্ছা ঠিক আছে। So now the 42nd Amendment Act, why was it passed? It was passed basically because of the part of emergency. তার আগে যেটা হয়েছিল সেটা হলো যে see টাইমলাইনটা দেখো, ইমার্জেন্সি ওয়ার বেসিক্যালি ইম্পোজ ইন 1975, ঠিক আছে, এবং 2 বছর ছিল। কত অবধি ছিল? এটা ছিল হলো গিয়ে জুন 25, 1975 টু মার্চ, মানে মার্চ 1975, and this 42nd Amendment Act happened in November 1976, কারণ তিনটে ইম্পর্টেন্ট জিনিস was added to the preamble of India that was having a direct consequence to the Keshavananda Bharati case. মানে কি, জাজমেন্টে কেশবনন্দা ভারতী ভার্সেস দ্য স্টেট অফ ইন্ডিয়া, যেটা বলা হয়েছিল যে বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন চেঞ্জ করা যাবে না, এবং যেহেতু যাবে না তাই জন্য এটা বেসিক্যালি সবাই ভেবেছিল দ্যাট ওয়াজ এ বেসিক কার্টেইনমেন্ট টু ফ্রিডম। এবং এই জিনিসটাকে প্রুভ করার জন্য দিস 3 ইম্পর্টেন্ট টার্ম, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, ওয়ার অ্যাডেড টু দ্য প্রিয়াম্বল অফ ইন্ডিয়া, বেসিক্যালি টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। প্লাস ইন্দিরা গান্ধী এটাও বলে দিয়েছিলেন যে তোমরা ইন্ডিয়ানস, সো ইউ হ্যাভ টু শো ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ অ্যান ইন্ডিয়ান। এই যে আমরা এখন এই টার্মটা ইউজ করি না, বি আ রেসপন্সিবল সিটিজেন, ইট বিয়ার্স ইটস কনসিকুয়েন্স ফ্রম দ্য ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে,
আর্টিকেল 51A was added to the constitution, but এটা নিয়েও অবশ্য অনেক ঝামেলা আছে যে আর্টিকেল 51A কেন, why not a separate part, like we have the fundamental duty, sorry, we have the fundamental rights, we have the DPSP, why should it be considered to be just a part, মানে একটা থিওরেম and এটা হলো যে থিওরেমের ওই সাইড থিওরেম যেগুলো থাকতো। As Indians we should have a responsibility, in fact the responsibility of voting এটাও কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড ছিল না, ঠিক আছে। তো এগুলো নিয়ে অনেক তর্কাতর্কি আছে, সেগুলো আমরা এই ক্লাসে ডিসকাস করে টাইম ওয়েস্ট করব না। and 3 new DPSPs were added, কি একটা তো হলো 39A, 43A and article 48A, এগুলো কি আমি আর বলছি না, you know what basically they are. They also have got a direct consequence to the emergency that was imposed, ঠিক আছে। হাই কোর্টের জুডিশিয়াল রিভিউ পাওয়ার ওয়াজ কার্টেলড, এটা নিয়ে হাইকোর্টে অনেক ঝামেলা চলেছিল। প্রোভাইডেড ফর দ্য ক্রিয়েশন অফ অ্যান অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস, ঠিক আছে। and part 14A was added, where article 323A and 323 were added to the tribunals, that is a state administrative tribunal and etc, যাতে করে অ্যাডমিনিস্ট্রেশনে যদি কোনো ঝামেলা হয় অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেই সেটা জানে, মানে কি অ্যাডমিনিস্ট্রেশনটাকে জুডিশিয়ারি থেকে সেপারেট করা হলো। ধরো আমি যেমন ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টে কাজ করি, তো এখানে যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু পুলিশের কোনো এখতিয়ার নেই আমাকে চার্জ করার। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই সিভিল সার্ভেন্টস হ্যাভ বিন গিভেন দ্য ইমিউনিটি অফ জুডিশিয়াল, মানে এই যে এই ক্রিমিনাল, মানে আনলেস অ্যান্ড আনটিল আমি কারোর হত্যা করে দিই, আনলেস অ্যান্ড আনটিল আমি কোনো স্পাইকেরি করি বা দেশের এগেনস্টে কোনো কাজ করি এগেনস্ট ন্যাশনাল ইন্টারেস্ট, নো জুডিশিয়ারি ক্যান টাচ মি। আমাকে কার কাছে দ্বারস্থ হতে হবে, আমার কাছে একটা ডিপার্টমেন্ট অফ প্রসিডিং হবে এবং আমার কাছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের আগে দ্বারস্থ হতে হবে। সো অ্যাডমিনিস্ট্রেশন আর জুডিশিয়ারিকে উনি বেসিক্যালি সেপারেট করেছিলেন, ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে হলো গিয়ে দ্য রেজাল্টস ওয়্যার পিপল ওয়্যার আউটরিচ বাই দ্য র্যাম্পার্ট ভায়োলেশন অফ সিভিল লিবার্টিজ, ডিফিট অফ ইন্দিরা গান্ধী। এবার এই যে উনি এতগুলো চেঞ্জ করলেন, ইন্ডিয়ানসরা বেসিক্যালি মূর্খ হয় অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইম, ইন্ডিয়ানসরা সেটা বুঝতে পারছেন না যে উনি এতগুলো চেঞ্জ এনেছেন এটসেট্রা এটসেট্রা, এবং তখন ওনাকে ইলেকশনে হারিয়ে দিল, ঠিক আছে। ইন দ্য 1977 জেনারেল ইলেকশন দ্য জনতা অফ গভর্নমেন্ট, জনতা পার্টি যেটা ছিল, আচ্ছা জনতা পার্টি কি বলো তো অ্যাকচুয়ালি, জনতা পার্টি এখনকার কি, মানে এই যে আমরা বলি জনতা পার্টি, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি বিজেপি ছিল, ঠিক আছে। তোমাদের আরো কয়েকটা খুব ইন্টারেস্টিং এবং হাস্যকর জিনিস আমি দেখাবো, সেটা বলবে। সেটা হলো যে 43rd and 44th Amendment Act in 1977 and 78 to partially restore the pre-1976 situation, ঠিক আছে। তারপরে আরেকটা আবার ইলেকশনে গন্ডগোল হলো, কি গন্ডগোল হলো সেটা আমি বলছি। এই যে জনতা পার্টি, তোমরা অ্যাকচুয়ালি জানো প্রথমে কংগ্রেসের যেটা, প্রথমে তো কংগ্রেসের ইয়ে ছিল হলো চরকা, সেটা হলো যে ইন্ডিপেন্ডেন্সের আগে, তারপরে হলো গিয়ে জোড়া বলদ, ঠিক আছে। এবার এটা আমি কেন বলছি, টিল 1969, মানে টিল ইন্দিরা গান্ধী যখন চলে গেলেন 1969 থেকে আবার এই মোরারজি দেশাই এলো, তার আগে অবধি জোড়া বলদ ছিল। ওয়াই? বিকজ কেউ বলতে পারবে জোড়া বলদ চিহ্নটা কেন কংগ্রেস ইউজ করেছিল? ওয়াই একটু বলো। এবং তারপরে একটা খুব হাস্যকর জিনিস আমি তোমাদের ইউজ করব, ওয়াই জোড়া বলো, ওয়াই নট এনি আদার? যারা যারা অনলাইন আছো প্লিজ একটু লাইক করে দাও। গাই বাছুরটা পরে, গাই বাছুরটা আমাদের একটু পড়া হয়েছে। জোড়া বলদ এই কারণে ছিল বিকজ দে ওয়ার কনসিডার টু বি এগ্রিকালচারের মেইন হাল ধরার জন্য। অ্যান্ড ইন্দিরা গান্ধীর ওই ফার্স্ট টার্ম অবধি কংগ্রেসের সব থেকে ইম্পর্টেন্ট যেটা এজেন্ডা ছিল দ্যাট ওয়াজ এগ্রিকালচার অফ ইন্ডিয়া। ভেবে দেখো, তখন কিন্তু ইন্ডাস্ট্রি কাইন্ড অফ হয়নি। সো এগ্রিকালচার ওয়াজ কনসিডার টু বি ভেরি ইম্পর্টেন্ট। এগ্রিকালচারের জন্য ইরিগেশন অফ দিস ওয়ান ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিজন। জোড়া বলো কি হয়েছিল, যে যখন 1969 অব্দি যা যে ইলেকশন হয়েছিল, কংগ্রেস যারা পার্টি ওয়ার্কার্স ছিল, এটা খুব মন দিয়ে শোনো, তারা লোকজনদের, ইন্ডিয়ানসরা আর আনপাড় গাওয়ার, কিপ দ্যাট ইন মাইন্ড, তারা লোকজনদের বলতো যে জোড়া বলদে গিয়ে ভোট ছাপ দিয়ে আসবে, ঠিক আছে। লোকেরা রীতিমতন পোলিং স্টেশনে গিয়ে জোড়া বলদ খুঁজতো, এবং এরকমও হয়েছে যে জোড়া বলদ ধরে নিয়ে বাড়িতে চলে এসছে।
মানে জোড়া বলদ, মানে লাইভ জোড়া বলদ, বুঝতে পেরেছো? যে ভেবেছে আমি তো ভোট দিয়েছি, দেখো জোড়া বলদ এনেছি, বুঝতে পেরেছো? বা হয়তো কেউ বললো হয়তো জোড়া বলদ ঘরে আনো, জোড়া বলদ তোদের নেই ঘরে নেই। এটা কিন্তু সত্যি হয়েছে, এটা আমার মা এবং আমার মাও বলেছে, আমার ঠাকুমাও বলেছে, লোকে রীতিমতো গিয়ে জোড়া বলদ খুঁজতো, পেতো না, সেখানে একটা ঝামেলা হতো, তারপরে জোড়া বলদ খুঁজে নিয়ে নাকি অনেক, তখন তো গরুটা এমনি ঘুরে বেড়াতো। সেকেন্ড টাইমেও এটা হয়েছে, গাই ও বাছুর, লোকে হয়তো গিয়ে বললো গাই আর বাছুরকে ভোট দিয়েছে, তারা গিয়ে গাই বাছুরকে খুঁজতে শুরু করলো, গাই হয়তো পেলো না, একটা বাছুরকে পেলো, সে বাছুর নিয়ে চলে এলো। This had actually happened in India. মানে India is such a great country, isn't it? So এই হলো গিয়ে, তারপরে কংগ্রেস বললো ভাই এত কনফিউশনের দরকার নেই, হাত, এবার কারোর হাত ধরে তো টেনে আর বাড়িতে আনতে পারবে না, তাই জন্য না কংগ্রেস তারপরে হাত দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড দেন আফটার 1977 থেকে ফাইনালি কংগ্রেসের হাত, মানে which basically signifies লোকজনের বল, পাওয়ার, ওকে। বলতে পারবো না আমি, সরি, আই ক্যান নট সে, হতে পারে কিছু প্রবলেম হতে পারে। দেন উই হ্যাভ গট বিজেপি, প্রথমে তো ছিল আলাদিনের প্রদীপ, বিজেপি মানে ভেবেছিল ম্যাজিক করে সবকিছু আলাদিনের মতন জিনি ক্রিয়েট করবে অ্যান্ড দে উইল হেল্প ইন্ডিয়া রিভাইভ টু ইটস পাওয়ার। তারপরে হলো গিয়ে বিজেপিস মার্চ উইথ দ্য জনতা পার্টি ইন 1977 অ্যান্ড দ্য সিম্বল হলো ফার্মার উইথ দ্য প্লগ, ঠিক আছে, মানলাম। তারপরে ফাইনালি হলো গিয়ে পদ্ম, বিকজ জনসংখ্যা মেম্বার স্প্লিট উইথ দ্য জনতা পার্টি টু ফর্ম বিজেপি, ঠিক আছে, বুঝতে পেরেছো? হতে পারে, আই ডোন্ট নো। নাও 1977 এ তারপরে হলো গিয়ে দ্য ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট ওয়াজ ফর্মড ইন ইন্ডিয়া, ঠিক আছে, আন্ডার দ্য লিডারশিপ অফ মোরারজি দেশাই। এবার আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি। সো মোরারজি দেশাই বেসিক্যালি টুক দ্য অফিস অফ প্রাইম মিনিস্টার ইন 1977 অ্যান্ড ফার্স্ট বিকেম দ্য, এই প্রথম 1885 থেকে বেসিক্যালি আফটার 100 ইয়ার্সের পরে উই হ্যাড দ্য ফার্স্ট নন কংগ্রেস পাওয়ার ইন ইন্ডিয়া, রুলিং ইন ইন্ডিয়া। The Janata Party formed a government cutting across ideologies, right wing বলো, communal, এরা কিন্তু হয়নি, প্রথমে হচ্ছে জনতা পার্টি, অ্যান্ড ইস্যুস প্রথমেই ছিল রাইট উইং থেকে। তো জনতা পার্টি বেসিক্যালি দেখো, ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট বা কংগ্রেস গভর্নমেন্ট এত দিন ধরে করে আসছে, তো হঠাৎ করে তো জনতা পার্টি এসে আর প্রথম থেকে কিছু করতে পারবে না। সো প্রথমে হলো যে দে কুড নট ইকুয়ালি ফোকাস, সব দিক থেকে ওরা মানে ঘেটে গেছিল, টোটালি ঘেটে ঘ হয়ে গেছিল, এবং তাই জন্য ওরা একদম ধসে গেছিল। নেহরুর যে মডেলটা ছিল, দ্যাট ইজ র্যাপিড ডেভেলপমেন্ট থ্রু ইন্ডিয়ালাইজেশন, র্যাপিড হবে, RAPID হবে, বাট কুড নট ফর্মুলেট অ্যান এফেক্টিভ অল্টারনেট টু ইট। মানে ওরা ভেবেছিল যে ইন্ডাস্ট্রিটাকে পুরো ইয়ে করে দেবে, ডেমলিশ করে দেবে, কিন্তু গান্ধী আইডিয়ালসের অনুযায়ী ইন্ডাস্ট্রিটাকে তো দে হ্যাজ টু বি অ্যান অল্টারনেটিভ, রাইট? তুমি একটাকে কিছু হাঁটিয়ে দিলে, তুমি ধরো তুমি গভর্নমেন্ট তোমার ফরেন মিনিস্টারের পজিশন থেকে কাউকে হাঁটিয়ে দিলে, তোমার তাকে পছন্দ না, কিন্তু সে খুব ভালো, তার তো একটা এফেক্টিভ অল্টারনেটিভ খুঁজতে হবে, সেটা কিন্তু জনতা পার্টি খুঁজতে পারেনি, এবং খুব ইজিলি, তাই জন্য ওরা দে লস্ট দেয়ার পাওয়ার, ওকে। ইনফ্লেশন তখন 20% রিচ করে গেছিল, কন্টিনিউয়াস প্রবলেম হচ্ছিল, আবার again middle class people were the one who were having the issues. Here Janata Party went without a political agenda unlike the Congress, and immediately after that Janata Party কিন্তু একটা ইয়ে হয়েছিল, ঠিক আছে। 44th Amendment Act was passed, আগে ছিল হলো কি 42nd Amendment Act, এবার 44th Amendment Act হলো যে 42nd Amendment Act, যেটাকে কন্টিনিউয়াসলি বলে মিনি কনস্টিটিউশন, সেখানের কিছু চেঞ্জেস were formed in the 44th Amendment Act. Restore some of the parts of the Supreme Court and the High Court. 42nd Amendment Act যদি কেউ বলে, সব থেকে দুটো ইম্পর্টেন্ট চেঞ্জেস কি হয়েছিল, একটা তো হলো প্রিয়াম্বল, আরেকটা হলো জুডিশিয়ারি। 44th Amendment Act সেগুলোকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল কিছু কিছু। ফর এক্সাম্পল, ইমার্জেন্সিতে ইন্টারনাল ডিস্টারবেন্সকে আর্মড রিবেলিয়ন, এটা তো তোমরা জানো, মেড দ্য প্রেসিডেন্ট টু ডিক্লেয়ার ন্যাশনাল ইমার্জেন্সি অনলি বাই রিটেন রিকমেন্ডেশন অফ দ্য ক্যাবিনেট। আগে যেভাবেই হোক দে ইউজ টু ডিক্লেয়ার। তারপরে হচ্ছে ক্যাবিনেটের যতক্ষণ না দে আর গিভিং ইউ দ্য পাওয়ার টু ডিক্লেয়ার ইমার্জেন্সি, ইউ ক্যানট ডিক্লেয়ার ইমার্জেন্সি। ডিলিটেড দ্য রাইট টু প্রপার্টি ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মেড ইট এ লিগাল রাইট, প্রোভাইডেড দ্য ফান্ডামেন্টাল রাইটস গ্রান্টেড অ্যান্ড আর্টিকেল 20। এইগুলো তোমরা জানো, আমি আর কিছু বলছি না। এরপরে ইন্ডিয়ার একটা বিশাল বড় ঝামেলা শুরু হলো, দ্যাট ইজ কোটা, the worst scam that India can have, worst scam. Quota is just a scam, nothing else. যারা অ্যাকচুয়ালি কোটা পাওয়ার কথা না, তারা জানে না যে আমাদের কোটা পাওয়ার কথা, আর যারা কোটা নিয়ে রাখে তাদের নেওয়ার কথা না, এটা আমি ওপেনলি বলছি।
রিজার্ভেশন ইন ইন্ডিয়া ইজ এ বিগেস্ট স্ক্যাম। অ্যান্ড যেভাবে রিজার্ভেশন এখন চলছে না, মানে আমি বি আর আম্বেদকর জিকে একদম ভগবানের মতন মানি। ওনার ওনার যেটা দৃষ্টিভঙ্গি ছিল সেটা টোটালি এরা মানে যাচ্ছে তাই করে ফেলছে। আই হ্যাভ সিন পিপল অফ মাই ফ্রেন্ডস সার্কেল যারা এসসি এসটি নিয়ে আছে, তাদের 3 তলা বাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, আমার কোনো গাড়ি নেই। ওকে, general candidates are the worst affected out of this reservation, out of nothing. আর যারা ট্রাইবালস, যাদের অ্যাকচুয়ালি রিজার্ভেশন পাওয়ার কথা, তারা কিন্তু পায় না। they don't even know that they can enter into the education system. তাদের অত্যাচার করা হয়, তাদের যাতা করা হয়। এখন তো আবার নতুন একটা নাটক হচ্ছে ইডব্লিউএস। আমি যাদেরকে পড়িয়ে এলাম তাদের হলো ইকোনমিক্যালি উইকার সেকশন। কোনো ইকোনমিক্যালি উইকার সেকশন না, ভুলভাল জিনিস দেখায়, ভুলভাল ডকুমেন্টস দেয়, জাল ডকুমেন্টস দেয়, অ্যান্ড দে গেট দিস কোটা। ওয়ার্স্ট কেস সিনারিও ইন ইন্ডিয়া, এটাই হলো ব্যাপার। সো প্রথম যেটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন সেটা হয়েছিল দেখা জওয়াহরলাল নেহরুর সময়, দ্যাট হ্যাপেন্ড ইন 1953, মন্ডল কমিশন, কাকা কেলকার, বাট এটা কখনো ইমপ্লিমেন্টেড হয়নি। ইন্দিরা গান্ধীর সময়, সরি তারপরে মোরারজি দেসাইয়ের সময় সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন হয়েছিল বাই বিন্দেশ্বরী প্রসাদ মন্ডল, হু ওয়াজ আ ফর্মার চিফ মিনিস্টার অফ বিহার। বাই দেন ইন্দিরা গান্ধী, এবার 1980-তে উনি বেসিক্যালি, যদি 1979-এ হতো তাহলে হয়তো মোরারজি দেসাই ওটাকে অ্যাকসেপ্ট করে নিতেন, বাট ওনার রিপোর্ট দিতে দিতে 2 বছর লেগেছিল, এবং 1980-তে আবার ইন্দিরা গান্ধী চলে এসেছিল। ইন্দিরা গান্ধী থ্যাঙ্ক গড ওটাকে চাপিয়ে দেন, ঠিক আছে। এবার अगेन সে রিটার্ন টু পাওয়ার। 1980 থেকে আসল খেলাটা শুরু। এবার হলো উনি কি করে ইন্ডিয়ার পুরো চাকাটাকে ঘুরিয়েছিলেন, সব কিছু করেছিলেন, উই উইল ডিসকাস। ওকে, সো jan 1980-তে শি টুক আ বোল্ড স্টেপ বাই আস্কিং সোভিয়েত ইউনিয়ন টু উইথড্র ট্রুপস ফ্রম পাকিস্তান। এর আগে কোনো ইন্ডিয়ান গভর্নমেন্ট বলো কেউ মানে সোভিয়েত ইউনিয়নের দিকে চোখে তাকিয়ে পর্যন্ত কথা বলতে পারেনি, অ্যান্ড শি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান হু হ্যাজ ডান ইট। সে রিটার্ন টু পাওয়ার। প্রথমে হলে এই জিনিসগুলো উনি করেছিলেন, সেখান থেকে দেখো এই যে ভাতা সিস্টেম, 21 পয়েন্ট স্কিম, গরিবি। প্রথমে কি ছিল ওনার ফার্স্ট যেটা টার্ম ছিল, উনি বলেছিলেন গরিবি হাটাও, বাট নট ইন দ্য ওয়ে সঞ্জয় গান্ধী ইম্পোজড ইট। সেকেন্ডে উনি যেটা দেখলেন গরিবি এরকম করে হাঁটানো যাবে না, তুমি বুলডোজার দিয়ে উড়িয়ে দিলে গরিবি সরবে না, আরও গরিবি বাড়বে। So in order to include them, you have to include the poorer sections within the fraction of India. You have to generate employment for them, you have to educate them, etc. And that's why 21 point scheme প্রথম এলো, Nehruvian industrialization এলো, rapid, এবং এই যে ইন্ডিয়ান স্কিমস এটা কিন্তু প্রথম ইন্দিরা গান্ধী করেছিলেন। Election of Dr. Zakir Hussain, a Muslim, as a president, এটাও that was a very bold step. 6 separatist movement started in Khalistan. ওই সময় এটা আমি তোমাদের আলাদা করে বলবো, ওই সময় কি কি হয়েছিল। 1951 থেকে 68-এ agriculture has received less than 2% credit, reduced regional imbalance to curb urban-rural divide, need for mobilization of savings to develop agriculture. These were the things that were going through. Okay, reason for the fall of Janata Party কি কি ছিল আমি আগেও বলেছি যে they were not able to, সব কিছু হাটিয়ে দিয়েছিল, বাট সেটার কোনো পরিপূরক কিছু ওরা দিতে পারছিল না। ওকে, সঞ্জয় গান্ধী ডাইজ ইন এ প্লেন ক্র্যাশ, এটা আমি অলরেডি বলেছি, মাস স্টেরিলাইজেশন ক্যাম্পেইন হ্যান্ড করে, এবং এটা বলা হয় দ্যাট ইন্দিরা গান্ধী ওয়াজ বেসিক্যালি ইনভলভড ইন ইট। বাট ইন্দিরা গান্ধী একটা জিনিস করেছিলেন, ইন্ডিয়ানসদের প্রথম মারুতি 800 গিফট করেছিলেন, ঠিক আছে। তখন মোটামুটি যারা একটু আপার মিডল ক্লাস, প্রথম মারুতি 800-এর মনে আছে ₹50,000 প্রাইস ছিল, এবং 50,000 তখনকার দিনে দ্যাট ওয়াজ লাইক এখন প্রায় 1 কোটি, মানে অনেকটাই 50 লাখের উপরে তো হবেই, আই গেস 50 লাখ না 10 লাখের উপরে তো হবেই। সো ইন্দিরা গান্ধী সুন ন্যাশনালাইজড ডেট রিডেন কোম্পানি, দ্যাট ইজ মারুতি উদ্যোগ, এবং এটা কে কিনে নিল হলো সুজুকি কোম্পানি অফ জাপান, এবং মারুতি অ্যান্ড সুজুকি মিলে দে ফাউন্ড মারুতি সুজুকি, অ্যান্ড দে হ্যাড ব্রট আউট দ্য ফার্স্ট মারুতি 800 ইন ইন্ডিয়া, ঠিক আছে। অলরাইট, কালার টেলিভিশন এলো, কালার টেলিভিশন আগেই ছিল, বাট প্রথম কালার টেলিভিশন স্টার্ট করলো হলো 15th of August 1982, ফলোড বাই দ্য এশিয়ান গেমস টু বি হেল্ড ইন দিল্লি। ওকে, ইন্ডিয়া উইন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, দেখো কতগুলো ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল। দ্য ফার্স্ট ইন্ডিয়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উইন করেছিল কাকে হারিয়ে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, যারা কনসিকিউটিভলি 2 বার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অলরেডি জিতে বসেছে, ঠিক আছে। অ্যান্ড দিস ওয়াজ দ্য থার্ড কনসিকিউটিভ ওয়ার্ল্ড কাপ ফাইনাল অ্যাপিয়ারেন্স ফর দ্য ওয়েস্ট ইন্ডিজ। অলরাইট, এই অবধি সবার ক্লিয়ার আছে? প্লিজ একটু রেসপন্ড করে, এরপর আমি খালিস্তান মুভমেন্টে যাব। আচ্ছা, ইন্ডিয়ান অস্কার্স হলো যে ভানু আথিয়া, আরেকটা ইম্পর্টেন্ট ফিট, she became the first Indian to win an Oscar for costume designing of Gandhi. She is Bhanu Athaya.
এবার আমরা খালিস্তান মুভমেন্টে যাব। প্লিজ একটু তাড়াতাড়ি বলো whether it's clear or not. প্লিজ everybody respond. এবার সব থেকে ইম্পর্টেন্ট পার্টে যাব। সবাই একটু বলো কি ওকে সো এবার খালিস্তান মুভমেন্টটা শুরু করি। কে কে জানো হোয়াট ইজ খালিস্তান মুভমেন্ট? হাত তোলো। এনি আইডিয়া অ্যাবাউট দ্য খালিস্তান মুভমেন্ট? হোয়াট ইজ খালিস্তান মুভমেন্ট? What is the Khalistan movement? Anyone has any idea about what is known as a Khalistan movement? What is Khalistan কথাটা কোত্থেকে এলো? Does anyone know? Khalistan কথাটা এসছে from the word Khalsa. Khalsa Panth or Khalsa. ঠিক আছে? Khalsa Panth. Exactly. তো ওরা কি করেছিল দেখো ইন্ডিয়াতে তোমাদের একটা জিনিস বুঝতে হবে Punjab region in India and Bengal region in India are very active in political movements and এই দুটো রিজনে সবথেকে বেশি পলিটিক্যাল ডেভলিউশন হয়েছিল ডিউরিং দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল এবং এই দুটো রিজনে সেপারেটিস্ট মুভমেন্ট সবথেকে বেশি হয়েছিল এই দুটো রিজনই ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ডিভাইড হয়ে গেছিল বেঙ্গল ডিভাইড হয়েছিল ইস্ট পাকিস্তান যেটা এখন বাংলাদেশ পাঞ্জাবও ডিভাইড হয়েছিল বর্ডার এসে গেছিল মানে আমি একটা পাঞ্জাবি বা আমি অন্য দেশে যাওয়ার জন্য আমি ভিসা লাগতে হবে বাট আই এম এ পাঞ্জাবি হি ইজ এ পাঞ্জাবি I am a Sikh Punjabi, he is a Muslim Punjabi. That is the difference. We both speak Punjabi language. ঠিক আছে যখন প্রথম পাঞ্জাবটা আমি প্রথম থেকে তোমাদের বলছি সো স্টার্টিং ফ্রম গুরু নানক প্রথম থেকে বলছি প্লিজ মন দিয়ে শোনো ঠিক আছে সো গুরু নানক ওয়াজ বেসিক্যালি হি ওয়াজ দ্য মেইন যেখান থেকে পাঞ্জাবিজ অ্যান্ড শিখস দে কেম ইন টু এক্সিস্টেন্স শিখস কারা ছিল শেখস তারাই ছিল যারা অত্যাচারিত হিন্দু অ্যান্ড মুসলিম ছিল বিকজ অফ দ্য সোশ্যাল অর্ডার তারা ইন্ডিয়ার সোশ্যাল রিফর্ম মুভমেন্টসগুলো যখন হয়েছিল আমি তোমাদের ভক্তি আর সুফি মুভমেন্ট পড়িয়েছি তখন গুরু নানকের আন্ডারে এসে দে ফর্মড আ নিউ ওয়ে অফ লাইফ অ্যান্ড দে কনভার্টেড দেমসেলস অ্যান্ড ফর্মড শেখ রিলিজিয়ন অ্যান্ড খালসা পান্থ একটা নিউ ওয়ে অফ লাইফ এই ওয়ে অফ লাইফটাকে বলা হতো খালসা পান্থ ইমিডিয়েটলি আফটার দ্য মৃত্যু অফ গুরু তেগ বাহাদুর এবং তোমরা জানো শিখদের সাথে মুঘলসদের কেমন ঝামেলা চলতো অ্যান্ড দেয়ার ওয়াজ অলওয়েজ আ ডিফারেন্স বিটুইন দ্য শিখস অ্যান্ড দ্য মুসলিমস এরপরে এলো হলো গিয়ে তোমাদের গুরু আঙ্গদ এলেন ওয়াজ ভেরি মিলিটারি জিনিসটা কখন শুরু হলো যখন এই শিখসদের ধরে ধরে মুসলিমসরা মানে মুঘল এম্পায়াররা মেরে ফেলতো এবং খুব বাজেভাবে মারতো অনেককে বয়লিং ওয়াটারে ফেলে মারতো এবং তোমরা জানো গুরু অর্জুন দেবকে চোখ ফোক খুবলে দিয়েছিল স্কিন অ্যালাইভ করেছিল যাতাভাবে মেরেছিল তখন ওদের মধ্যে অবভিয়াসলি শিখরা অ্যাকচুয়ালি খুব শান্তিপ্রিয় একটা ইয়ে ছিল একটা মানে গ্রুপ ছিল বাট গ্রাজুয়ালি তাদের লিডার্সদের যদি এরকমভাবে অত্যাচার করা হয় অবভিয়াসলি ওদের মধ্যে একটা মিলিটেন্ট টাইপের একটা জিনিস ডেভেলপ হতে গুরু বান্দা বাহাদুর একদম শিখ কমিউনিটিটাকে মিলিটেন্ট একটা কমিউনিটি হিসেবে ডিক্লেয়ার করলেন এবং সেই সময় ভারতের রাজা ছিলেন হলো মানে ভারতের মুঘল এম্পায়ার ছিল হলো ফারুক শিয়া সেটা দেখতে পেল না ফারুক শিয়ার ইমপ্রেজেন্ট গুরু বান্দা বাহাদুর অ্যান্ড হি ওয়াজ স্কিনড অ্যালাইভ এবং ওনাকে রীতিমতন জানি আমি আর বলতে চাইছি না আগুনের ইয়েতে ওনাকে মানে যাই হোক হি ওয়াজ লিটারালি বয়েলড টু দ্যাট ইউ ক্যান সে ঠিক আছে অ্যান্ড ইমিডিয়েটলি আফটার দ্যাট দ্য খালসা পান্থ অ্যান্ড দ্য গুরু আনন্দ শিব অল দিস থিংস ওয়ার মানে শিখরা একদম মানে প্রমিস করে নিল দ্যাট হোয়াট এভার উই উইল ডু টু লিবারেট মানে ইন্ডিয়াতে থেকে বাই মুঘল সাম্রাজ্যের আন্ডারে থেকে কিন্তু আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স ক্রিয়েট করতে পারবো না অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান দ্যাট শিখস বেসিক্যালি ফর্মড গেরিলা মুভমেন্টস কিভাবে হলো
গেরিলা মুভমেন্ট সেরকমভাবে হলো যে গুরু বান্দা বাহাদুরের মৃত্যুর পর থেকে গুরু রঞ্জিত সিং, মহারানা রঞ্জিত সিং এর আসা অবধি শিখস ওয়ার বেসিক্যালি অর্গানাইজিং গেরিলা মুভমেন্ট, গেরিলা অ্যাটাক করছিল অন দ্য মুঘলস, এবং এরম করে করে ওরা বিভিন্ন জায়গায় ফরেস্টের মধ্যে লুকিয়ে গেছিল, এবং যখনই মুঘলসরা পাস করতো তাদেরকে তারা অ্যাটাক করতো। আমি একদম মিডিয়েভাল ইন্ডিয়া থেকে কিন্তু বলছি, ঠিক আছে? এনশিয়েন্ট ইন্ডিয়াতে শিখসদের কোনো ইয়ে ছিল না, এক্সিস্টেন্স ছিল না। সো দে ফর্মড মিসাইল, MISLS, এবং তোমরা জানো রঞ্জিত সিং ওয়াজ অলসো দ্য হেড অফ দ্য শুকর চাকিয়া মিসাইল ইন পাঞ্জাব, অ্যান্ড হি and parts of Pakistan তখন। রঞ্জিত সিং এর পরে উই হ্যাভ দ্য মরলে মিন্টো মিন্টো, তোমরা জানো লর্ড মিন্টো 1809 এ ট্রিটি অফ অমৃতসর করেছিল, যেখানে শিখ রিজিয়নটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন স্টেট হিসেবে ওরা ডিক্লেয়ার করেছিল, সো দ্যাট শিখরা কোনো প্রবলেম ক্রিয়েট না করে ব্রিটিশদেরকে টু ওয়ার্ড অফ ফ্রেঞ্চ অ্যাটাক নেপোলিয়ন। এটা সবাই জানো, প্লিজ একটু বলো। তোমরা জানো শিখটা কোথায় ছিল, কোথায় ছিল? এখানে ধরো শিখরা ছিল, ঠিক আছে? এটা হলো আমার সোকল্ড বোরফি অফ ইন্ডিয়া, তখন পাকিস্তানও ছিল, সো এই পুরো রিজিয়নটা পাঞ্জাব ছিল। এই জায়গাটায় ছিল হলো গিয়ে রাশিয়া। রাশিয়ার থ্রু দিয়ে তোমরা জানো নেপোলিয়ন বোনাপার্ট আসতে চেয়েছিল, এবং প্রথম অ্যাটাক করতে হলো এই পাঞ্জাব স্টেটটাকে। এইদিকে ছিল হলো গিয়ে ব্রিটিশ এম্পায়ার। সো ব্রিটিশ এম্পায়ার পাঞ্জাব স্টেটটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন স্টেট হিসেবে ডিক্লেয়ার করে রেখেছিল, সো দ্যাট নেপোলিয়ন যদি অ্যাটাক করে শিখদের অ্যাটাক করবে আর ব্রিটিশরা বেঁচে যাবে। আর যদি ব্রিটিশরা শিখদের নিয়ে নিত, নিজেদের মধ্যে ইনক্লুড করে নিত, তাহলে নেপোলিয়ন ডাইরেক্টলি ব্রিটিশ ইন্ডিয়ান এম্পায়ারে অ্যাটাক করত। ইজ ইট ক্লিয়ার অর ইজ ইট নট? এটা প্লিজ একটু বলো। প্রবলেমটা শুরু হয় ওখান থেকে। শিখরা বুঝে যায় যে ওদের রাইট আছে টু বিকাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট সভরেন স্টেট। রঞ্জিত সিং এর মৃত্যু হলো, অ্যাংলো শিখ ওয়ার্স হলো, শিখ কিংডম ওয়াজ ইনক্লুডেড উইদিন দ্য ব্রিটিশ স্টেট। দলীপ সিংকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হলো, কোহিনূর ওদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো। তখনও কিন্তু ওদের মধ্যে রিভলিউশনারি অ্যাক্টিভিটিস চলছে। এবার 20th সেঞ্চুরিতে চলে এলাম, দ্যাট ইজ 1900 এর পর। 1900 এর পর কি হলো, শিখরা বেসিক্যালি একটা রিলিজিয়াস লিডার্স যারা ছিল তারা ভাবলো যে শিখস আর বেসিক্যালি সেপারেট ফ্রম হিন্দুজ অ্যান্ড মুসলিমস, এবং শিখদের আলাদা করে ডেভেলপমেন্ট প্রয়োজন। তাই জন্য শুরু হলো আকালি মুভমেন্ট, তাই জন্য শুরু হলো কেকা মুভমেন্ট, তাই জন্য ফর্ম হলো শিরোমণি আকালি দল। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? যাও চলে যাও, ঘুম পাচ্ছে তো, প্লিজ গেট লস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হলো দিস ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য শিখ separatist movement when they started considering them to be having a sovereign state and having individual interest other than the Muslims and the Hindus. তারপরে ব্রিটিশার্সরা যখন 1930s এর পরে এখানে লেখা আছে, এক সেকেন্ড। সো ব্যাকগ্রাউন্ড হলো 1976 to 77 বান্দা বাহাদুর বলেছি, অ্যাংলো শিখ ওয়ার্স বলেছি, ব্রিটিশ ইন্ডিয়া স্টেট হয়ে গেল পাঞ্জাব। এবার পাঞ্জাবে খ্রিস্টান মিশনারিজরা তোমরা জানো ওদের তো বেশি পাকা, সব ব্যাপারে ওদের ঝামেলা সৃষ্টি করতো। তখন শিখসরা ভাবলো ভাই এদের থেকে আমাদের বাঁচতে হবে। তখন শিখদের তিনটে এনিমি হয়ে গেল, প্রথমে তো ছিল হিন্দুজ আর মুসলিমস, এবার খ্রিস্টানরাও এনিমি হয়ে গেল। তখন ওদের সব সিং সাবা মুভমেন্ট হলো, আকালি মুভমেন্ট হলো, গুরুদ্বারা রিফর্মেশন হলো, ওয়েস্টার্ন এডুকেশন এস্টাবলিশড হলো, এবং আচ্ছা এটা হলো গিয়ে খালিস্তান পার্ট, ঠিক আছে? সো খালিস্তান পার্ট হলো যে এখন কিছু পার্টস অফ দিল্লি, কিছু পার্টস অফ পাঞ্জাব, পুরোটা পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ অ্যান্ড পার্টস অফ পাঞ্জাব, এই পুরো জায়গাটা নিয়ে হলো, এবং অমৃতসর শুড বি দেয়ার মেইন সেন্টার। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার হলো যে আকালি দল মুভমেন্ট, সেখানে হলো শিখ গুরুদ্বারাগুলোকে প্রথম টার্গেট করে বলা হলো এই জিনিসগুলোকে আমাদের শুদ্ধ করতে হবে। আর এটা হলো যে ইন্ডিয়া মানে এই যে পিঙ্ক পুরো জায়গাটা যেটা দেখছো, এই পার্টটা হলো গিয়ে ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স অফ শিখ কম্প্রাইজিং অফ ইন্ডিয়ান স্টেট অ্যান্ড পাকিস্তানি স্টেট। ঠিক আছে, আনন্দপুর সাহেব রেজলিউশনের সময় আফটার ইন্ডিপেন্ডেন্স 1940 এবার আমাদের যেমন হয় না মুসলিমদের যেখানে মাদ্রাসা থেকে অনেক সময় বলা হয় যে সেপারেটিস্ট মুভমেন্ট অ্যান্ড আইডিয়াস আর স্টার্টেড, ওদেরও খালসা স্কুল আছে, তোমরা জানো এই কলকাতাতেও খালসা স্কুল আছে। তো খালসা স্কুল থেকে ওদের বোঝানো হতো যে আমরা সেপারেট, ঠিক আছে? এবং সেখান থেকে জার্নাল সিং ভিন্ডারওয়াল এই লোকটা হলো প্রধান হোতা,
এই লোকটা হলো বললো আনন্দপুর সাহেব রেজলিউশনে বললো আমাদের ভাই আলাদা একটা সত্ত্ব আছে, আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট চাই, সেটাই হলো শুরু। প্রথমে ওরা হিন্দুদের মারতো, এই এদিক ওদিক করে মারতো, তারপরে ওরা মেইন টার্গেট করতো ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসিয়ালস, স্পেসিফিক্যালি যারা হিন্দু ছিল। ঠিক আছে, 1971-এ ওয়ারে তোমরা জানো মোস্টলি শিখ মেজর জেনারেল অনেকে শিখ আর্মিরা খুব ভালো করে ফাইট করেছিল তখন। এবার দেখো যত ইন্ডিয়ান আর্মিতে কাজ করুক না কেন, ফাইনালি দে আর শিখস, ওদের একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট কাজ করবেই। তখন ওরা কি করলো, এই ভিন্ডারওয়ালের কাছে এসে যারা মিলিটেন্টস ছিল তাদেরকে ট্রেনিং দিতে শুরু করলো। এবং ওরা কি করলো, হরমন্দির সাহিব যেটা আছে, দ্যাট ইজ অমৃতসর যেটা আছে, ওখানে রীতিমতো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ঢোকাতে শুরু করলো এবং একটা বিশাল বড় বাজে জিনিস প্ল্যান করছিল। ঠিক আছে, অনেক ইন্ডিয়ান আইপিএস অফিসার্সরা ওখানে গিয়ে ওদেরকে কিন্তু বোঝাতে পারেনি। অ্যান্ড দ্য ফার্স্ট থিং দ্যাট হ্যাপেন্ড, সো দিস ওয়াজ এর ইন্ডিয়ান স্টেটে কোন কোন জায়গাগুলো খালিস্তান ওরা বলে সেটা আমি বোঝাবার চেষ্টা করছি। ইট অলসো কন্টেন্স সাম পার্টস অফ উত্তরপ্রদেশ, কন্টেন্স সাম পার্টস অফ মোহালি এটসেট্রা, যেটা এখন দিল্লি এনসিআর রিজিয়নে আছে না, পুরো জায়গাটাই ওরা চেয়েছিল। হোল অফ পাঞ্জাব, হোল অফ হিমাচল প্রদেশ, সাম পার্টস অফ রাজস্থান ইনক্লুডিং যোধপুর, বিকানের। জানি না কি করে এরা শিখরা ভাবে যে এখানে ওরা আছে। ঠিক আছে, এই জিনিসগুলো ওরা চেয়েছিল। ইনক্রিজ মিলিটেন্ট অ্যাক্টিভিটিস, এই হলো প্রধান হোতা, এর নাম হলো গিয়ে ভিন্ডারওয়াল। ঠিক আছে, আর এই যে তুমি যেটা দেখছো এনার নাম শবের বে, ইনি 1971 ওয়ারের হিরো ছিলেন। এবং যেহেতু উনি শিখ ছিলেন এবং উনি তখন উনি রিটায়ার করে গেছিলেন, উনি ভিন্ডারওয়ালেকে ওনার যে মিলিটেন্টসরা ছিল সেদেরকে উনি ট্রেন করছিলেন। ঠিক আছে, খড়কু ওয়াজ বেসিক্যালি ওদের একটা টাইপের একটা নাগাড়া একটা আছে, আর একটা আছে খড়কু, ওটা অনেক নয়েজ করে। তো ওরা কি করছিল, ওরা গভর্নমেন্ট অফিসিয়ালসের মেরে বা হিন্দুদের মেরে একটা কাইন্ড অফ নয়েজ সৃষ্টি করার চেষ্টা করছিল ইনটু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। ঠিক আছে, ইন দ্য পিরিয়ড বিটুইন 4th August 1982, হ্যাঁ হবে 3rd June to 1984, মোর দ্যান 1200 ভায়োলেন্ট ইনসিডেন্টস টুক প্লেস। তোমরা জানো মেজর মিজারি কি ইন্ডিয়ার অ্যান্টি শিখ রাইটসের ব্যাপারে তো অনেক, তোমরা এই লাল সিং চাড্ডাতে দেখো, ওখানে দেখবে সবাই কেটে ফেলেছে, এই করেছে সেই করেছে, বাচ্চাদেরকে চুল কেটে ফেলেছে, সো দ্যাট বিকজ হিন্দুজ আর অ্যাটাকিং দ্য শিখস। ঠিক আছে, শিখসরা যে হিন্দুদের অ্যাটাক করেছিল এটা নিয়ে কিন্তু কোনো ডকুমেন্টারি হয় না, দে স্টার্টেড ইট, আদার পিপল ডিড নট স্টার্ট। এই জিনিসটা নিয়ে কিন্তু কোনো ডকুমেন্টারি নেই, কিন্তু দেন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট বা অনেক ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিসরা ওদের ওপর অ্যাটাক করেছিল, অ্যান্টি শিখ রাইটস হচ্ছিল, এটা নিয়ে অনেক আছে। কিন্তু কেন হলো, হোয়াই ডিড ইট হ্যাপেন, আমি এটাকে সাপোর্ট করছি না, ওই জিনিসটাও দেখানো উচিত, ইজন্ট ইট? প্রথম যেটা ইন্ডিয়ার বাজে একটা যেটা হিস্ট্রি ছিল সেটা হলো যে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অবতার সিং আটওয়ালকে পুরো কৃপান দিয়ে রীতিমতো কচুকাটা করে হরমন্দির সাহিবের যেটা মেইন সিঁড়ি সেখানে ফেলে রেখেছিল। কোনো পুলিশ অফিসারের মানে ক্ষমতা হয়নি ওনার ডেড বডিকে হাত লাগানোর, পাক্কা 2 ঘন্টা ধরে ওর ডেড বডি ওখানে পড়েছিল। এবং সব মিলিটেন্ট অ্যাক্টিভিস্টরা দে ওয়্যার টেকিং শেল্টার ইন গুরুদ্বারা। এবং তোমরা জানো যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে যে রিলিজিয়াস প্লেসে কেউ হাত লাগাতে পারবে না। ওরা খুব ভালো করে জানলো ইন্ডিয়ান গভর্নমেন্ট আর যেখানে যেখানে অ্যাটাক করুক না কেন হরমন্দির সাহেবে হাতও পর্যন্ত লাগবে না। কিন্তু জানতো না ইন্ডিয়া হ্যাড আ প্রাইম মিনিস্টার কল্ড ইন্দিরা গান্ধী, শি ক্যান গো টু এনি এক্সটেন্ট টু সেভ ইন্ডিয়া, অ্যাটলিস্ট ফর দ্যাট টাইম। ঠিক আছে, এবং রীতিমতো ট্রাকে ট্রাকে বাইরে থেকে আসছিল। এখন যেটা হয়েছে সেটা, এবং তোমরা জানো ক্যানাডাতে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ শিখসরা থাকে, তারা রীতিমতো এদেরকে টাকা দিচ্ছিল। তাদের সাথে কারা জুড়ে গেছিল জানো, পাঞ্জাবের মিলিটেন্টসরা যারা মুসলিম ছিল। ভাবতে পারছো কোথায় ঘেটে ঘ হয়ে গেছিল ব্যাপারটা? ঠিক আছে, তো এটা হলো যে পুরো জায়গাটা যেটা ওরা খালিস্তান হিসেবে চেয়েছিল। ঠিক আছে, ইমিডিয়েট রিজন হলো ফাইনালি মার্ডার অফ 6 হিন্দু বাস প্যাসেঞ্জার। এটা নিয়ে কিন্তু কোনো ডকুমেন্টারি নেই। বাস প্যাসেঞ্জারকে রীতিমতো মিলিটেন্টসরা গিয়ে কুচুকাটা করে ফেলেছিল, বাচ্চা হোক বুড়ো হোক মেয়ে হোক তাদেরকে যাতা করেছিল, উইচ কন্টিনিউড। এই জিনিসটা হলো অক্টোবর 1983। তখন ইন্দিরা গান্ধী বললো যে না ভাই আমার ইমার্জেন্সি ইম্পোজ করতে হবে। ইন্দিরা গান্ধী কিন্তু প্রথমে গিয়ে হরমন্দির সাহিব অ্যাটাক করেননি। ঠিক আছে, ওকে। দেন এবার যে ইমার্জেন্সি ইম্পোজ হলো, ওরা মানছিল না যে ইমার্জেন্সি ইম্পোজ হবে। ওদের মেইন প্রবলেম ছিল ইন্ডিয়া ইজ নট আ সেকুলার স্টেট, এবং আর্টিকেল 25-এ যে বলা হয়েছে দ্যাট শিখস বেসিক্যালি আর আ পার্ট অফ হিন্দুজ
সেটাকে ওরা নেগলেক্ট করছিল, সেটাকে ওরা মানছিল না। সেকেন্ডলি তোমরা কনস্টিটিউশনে দেখবে ওরা আরেকটা জিনিস নতুন করে ঢোকানো হয়েছে ওদের জন্য, যে কৃপন ক্যানট বি কনসিডার টু বি অ্যান আর্মড থিং। কৃপন বা সোর্ড ওরা যে এখানে রাখে, ইট ক্যানট বি কনসিডার্ড। ওরা বলেছিল, ওরা এটা কিন্তু আগে কাইন্ড অফ ছিল না, ওরা বলেছিল কৃপনকে কনস্টিটিউশনে ঢোকাতে হবে। এই যে the wearing and carrying of kripans shall be deemed to be included in the profession of Sikh religion. বুঝতে পেরেছো? ওকে, দেন বিগিনিং অফ জুন নেগোসিয়েশন ফাইনালি ওয়াজ স্টার্টেড। এবার ইন্দিরা গান্ধী দেখছেন যে কন্টিনিউসলি হাতের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, উনি কিন্তু এই ভিন্ডারওয়ালের সাথে অনেক নেগোসিয়েশন করার চেষ্টা করেছিলেন, বাট ভিন্ডারওয়ালের তো মিলিট্যান্টের মাথায় তো কোনো বুদ্ধি থাকে না। তখন ধর্ম ইউথ মোর্চা যেটা ছিল, সেখান থেকে তোমরা দেখো হিন্দুজ আর নিরঙ্কারী মানে কি, নিরঙ্কারী শিখ মানে কিছু কিছু শিখ সব কিছু মানে, এবং নিরঙ্কারী শিখ মানে তারা শিখ কিন্তু সব কিছু মানে না, ঠিক আছে, বাট দে আর শিখস। ওই যে পাঁচটা যেটা ওদের ইয়ে আছে, কঙ্গন, কৃপন, কারা, এই জিনিসগুলো পাঁচটা জিনিস ওরা মানে না, বাট দে আর অলসো শিখস, দে আর নোন অ্যাজ হিন্দু শিখস কাইন্ড অফ, ঠিক আছে। টোটাল অফ 10 ডেড, এতগুলো ইনজিওর। তো then she launched the Operation Blue Star and she launched it in June 1st to 8, 1984. 7 দিন চলেছিল এবং it was very difficult for them to get inside, কারণ অনেক ইন্ডিয়ান আর্মড ফোর্সেস এক্স সার্ভিসম্যান ওদেরকে সাহায্য করছিল। জার্নাল সিং ভিন্ডারওয়াল and his armed followers from the buildings of Harmandir Sahib complex কে ফাইনালি মারতে পেরেছিল, and that ended the Operation Blue Star. তোমাদেরকে যে ছবি আমি দেখাচ্ছি, সো অপারেশন ব্লু স্টার হলো, এটা গট দুটো কম্পোনেন্ট। একটা কম্পোনেন্ট যেটা ছিল সেটা হলো যে অপারেশন মেটাল, একে প্লিজ কেউ পাত্তা দিও না, এ আসছে নিজের মতন করে করে চলে যাবে। অ্যান্ড অপারেশন মেটাল ওয়াজ ফলোড বাই অপারেশন শপ। অপারেশন মেটাল মানে কি, অপারেশন মেটাল মানে হলো ফার্স্ট যেটা মানে কমপ্লেক্স ও গুরু মন্দির সাহিবটাকে সিকিওর করা। সেকেন্ড অপারেশন ছিল হলো গিয়ে অপারেশন শপ, যেখানে পাঞ্জাবের কান্ট্রি সাইড করেছিল, মানে অবভিয়াসলি মিলিটেন্টসরা তো ছাপ্পা জায়গায় সব লুকিয়ে ফিকে থাকে, সেটা হলো পাঞ্জাবের যেগুলো পিন্ড ছিল, পিন্ড বলে পিন্ডদা, ওখানে গিয়ে ওদেরকে করেছিল। সেকেন্ডলি হলো যে থার্ড ওয়াজ অপারেশন উডরোজ, সেটা হলো যে ফাইনালি হোল পাঞ্জাবের মধ্যে ওদের মিলিটারি অ্যাক্টিভিটিসগুলোকে বন্ধ করানো হয়েছিল। কনসিকুয়েন্সেস কি হয়েছিল, ইন্দিরা গান্ধীকে জানো, ওনার ওনাকে অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স থেকে বলা হয়েছিল যে প্লিজ ডু নট এই শিখদের আপনি হাঁটান, কিন্তু উনি শোনেননি। এবার উনি শুনলে উনি নিজে বলেছেন যে আমি সেকুলার স্টেট, ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট, উনি এটা করতে পারেন না, অ্যাজ এ হেড অফ দ্য স্টেট। এটা করা মানে হলো টেররিজমের কোনো রিলিজিয়ন নেই, টেররিজম হলো ইটস জাস্ট গুড অ্যান্ড ব্যাড। ওকে, সো এটা ছাড়া ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশন ছাড়া জেনারেল এস বৈদ্যা হু ওয়াজ লিডিং দ্য অপারেশন, তারপরে উনি রিটায়ার করে গেছেন, উনি পুনেতে চলে গেছেন, ওই বৃদ্ধ মানুষটাকেও দুজন পাঞ্জাবি এসে কেটে দিয়েছিল। দ্যাট হ্যাপেন্ড ইন মাচ আফটার দ্যাট। আরেকটা যেটা হয়েছিল, বোম্বার্ডিং অফ ইন্ডিয়ান এয়ারওয়েজ এয়ারক্রাফট কনিষ্কা, কিলিং অল দ্য 329 প্যাসেঞ্জার্স অন বোর্ড। এই জিনিসটা আমি বুঝিনি, কারণ এখানে মোস্ট অফ দ্য পিপল ওয়্যার ফ্রম ইউনাইটেড কিংডম। And S.K. Sinha was asked by the then Prime Minister Indira Gandhi to plan the attack, had reservations over the proposal. He sought premature retirement, and on being she used flash shows in praise of Khalisa and Jayu. Then Bhindarwal's tactical advisor, Major General Shabir Bey, he was also killed in that particular thing. And success or failure, এটা যাই হোক। এবার বুঝতে পেরেছো টোটাল জিনিসটা কেন হয়েছিল, কেমন লাগলো বলো তো এটা জানতে তোমরা? আমিও সব কিছু জানতাম না, আমারও ভাবতাম কেন এটা হলো, কিসের জন্য হলো, আর আমি হিন্দুদেরই দোষ দিতাম, দ্যাট দে হ্যাড অনলি ডান সামথিং রং উইথ দ্য শিখস, বাট ইট ওয়াজ নট লাইক দ্যাট, ঠিক আছে। এই জায়গাটায় ওরা বসেছিল, এই গেটওয়েটা, এই যে দরবার সাহিব যেটা আছে এখানে ভিন্ডারওয়াল বসেছিল, এবং জানতে এখান থেকে ওরা আসবে না। তোমাদের কয়েকটা ছবি দেখায়, এটা হয়েছিল আফটার বোমবার্ডিং হরমন্দির সাহিবের অবস্থা, দিস ওয়াজ হরমন্দির সাহিব। এবং এটার পর যেটা হয়েছিল যে সব শিখসরা ইন্দিরা গান্ধীকে অ্যাটাক করেছিল, অ্যান্ড আফটার হার ডেথ ইন অক্টোবর 1984 again there was anti-Sikh riots throughout India. ছেড়ে দাও যাই হোক। Then you know the assassination of Indira Gandhi.
অ্যান্ড ইমিডিয়েটলি তোমরা জানো জয়েল সিং হি ওয়াজ এ প্রেসিডেন্ট দেন, উনি নিজেও একজন শিখ ছিলেন এবং যেহেতু উনি এটাকে সাপোর্ট করেছিলেন তাই জন্য উনি যখন হরমন্দির সাহিব অবজারভেশন করতে গেছিলেন ওনাকেও কিন্তু অ্যাটাক করা হয়েছিল, বাট ওনার একটা আর্মি কর্নেলের হাত লেগে বেরিয়ে যায় স্প্রিন্টারটা। ঠিক আছে, সিকিউরিটি গার্ডসের নাম ছিল সতওয়ান সিং অ্যান্ড বিন সিং, বোথ ওয়ার শিখস। তার মধ্যে একজনকে তখনই মারা হয়েছিল, আরেকজনকে গ্রেফতার করে ফাঁসিতে চড়ানো হয়েছিল। তারপরে her killing was followed by widespread riots against the Sikhs in Delhi and other parts, genocide of the Sikh across Fillmore, anti-Indian sentiment. ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমার এটাই ভাইরাল হচ্ছে, ইটস ওকে, যখন আসবে ওয়েলকাম দেম। এই অবধি সবাই বুঝেছো কি বোঝোনি? সবাই বুঝতে পেরেছো অপারেশন ব্লু স্টার কেন হয়েছিল? অপারেশন ব্লু স্টার কেন হয়েছিল সবাই বুঝতে পেরেছো? প্লিজ রেসপন্ড। কেমন লাগলো সেটা একটু বলো, এত কষ্ট করে বানালাম আমি রাত জেগে জেগে, তোমাদের জন্য আজকে শ্যুট ছিল, আমি শ্যুট ক্যান্সেল করলাম। কেমন লাগলো এবার বলো একটু। এই হলো ইন্দিরা গান্ধীর রিজাইন, ওনার উত্থান, ওনার পতন, ওনার স্ট্রেংথ, ওনার উইকনেস, ওনার স্ক্যাম, ওনার এভরিথিং। এক্স্যাক্টলি, আমিও এটা জানতাম। ভাবতে পেরেছো? এসা একটা ভালো পার্সপেক্টিভ বললাম কি না সেটা বলো। কেমন লাগলো ক্লাসটা বাচ্চাগণ? আমি নিজেও ভাবতাম যে বাবা হিন্দুরা এত বাজে, unless and until I actually came to know about who is baje and who is not. ওকে, থ্যাংক ইউ সো মাচ আদিত্য, আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট। অ্যান্ড যারা যারা নতুন আছো আশা করি আমার ক্লাস ভালো লেগেছে, চেষ্টা করেছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল বোঝানোর, বিকজ এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং এটা তোমাদের বইতে নেই, তাই জন্য আমি পড়ালাম। অ্যান্ড হ্যাঁ, আই গেস আমার ক্লাস থেকে তো সব কিছু নতুনভাবেই জানতে পারো। ওকে, থ্যাংক ইউ বাচ্চাগণ। ওকে, কারোর কিছু জিজ্ঞাসা থাকলে এখনই বলতে পারো, আই এম দেয়ার ফর সাম টাইম। নেক্সট ক্লাস কালকেই আছে, কালকে দুটো ক্লাস আছে, একটা প্লাস ক্লাস আছে, একটা স্পেশাল ক্লাস আছে। স্পেশাল ক্লাস আছে 8 PM, প্লাস ক্লাস আছে 10 PM। কালকের প্লাস ক্লাসের তোমাদের ইয়েটা বলে দিই, টপিকটা বলে দিই। কালকের প্লাস ক্লাসের টপিক ইজ আই গেস ভেরি ইম্পর্টেন্ট। আর একটা আমি বিজয়নগরের নোটস প্রিপেয়ার করা শেষ করে দিয়েছি, সো ওটাও খুব ভালো হবে আশা করি। কালকের প্লাস ক্লাস আছে কালকে 16 তো, হ্যাঁ রিজিয়নাল, ও কালকে বিজয়নগরের ক্লাস আছে, সো প্লিজ কালকের প্লাস ক্লাসটা করো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, নাও আই এম এন্ডিং দ্য ক্লাস অ্যান্ড আমার নাম হলো সৌম্যা সিল, মাই নেম ইজ সৌম্যা সিল, SOUMYA সিল। আর তোমরা যদি কোনো সাবস্ক্রিপশন নিতে চাও ইউ ক্যান ইউজ মাই কোড SOUMYA10 and you can take the plus subscription and okay. হ্যাঁ, পুরো হিস্ট্রি তো আমি পড়াই। So anyways, thank you so much, I'm ending the class. Good night guys and Jai Hind. কালকে please don't miss the class, that's all. Bye bye. Bye.